আজ কি কিনতে এসেছেন বণিক? কুচকুচে কালো রঙের ঢিলে ঢালা গাউন পরিহিতা নারীটি বিনয়ী কণ্ঠে শুধায় তার ক্রেতার উদ্দেশ্যে। কালো বর্ণের সম্পূর্ণ আলাদা একটি বিশাল আবরণ ছেয়ে আছে তার মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত। মুখের উপর বাঁধানো পাতলা কাপড়ের পর্দাটা নেমে গিয়েছে গলার নিম্নভাগ অব্দি। কালো আবরণের আড়ালে হালকা বাদামি বর্ণের চোখ দুটো যেন অগ্নির শিখার ন্যায় জ্বলজ্বল করছে। হৃদয় কিনতে এসেছি কন্যা, দেবে তুমি? নারীটির দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে ক্ষীণ স্বরে উত্তর দিল সুদর্শন পুরুষটি। পরনে তার ঘিয়ে রঙের একটি পাঞ্জাবি, কোমরে গাঢ় বাদামি বর্ণের পাগড়িটা শক্ত করে বাঁধা, মাথায় সফেদ বর্ণের টুপি। জাহাজে মাল নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ানোই তার রোজকার কর্ম। নদী তীরে জাহাজ ফিরিয়ে রোজ এই দোকানে আসাটাও যেন তার প্রত্যেকের কাজে পরিণত হয়েছে। এখানে হৃদয়ের সওদা হয় না জনাব, আপনি অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারেন। দক্ষ ব্যবসায়ীর ন্যায় যথাসম্ভব কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে জবাব দিল বিক্রেতা নারীটি। ভেবে দেখো কন্যা, প্রত্যহ তোমার নিকট থেকে একই জবাব শুনতে শুনতে বড় ক্লান্ত আমি। বিরস স্বরে বলল বণিক। আমার এই জবাব আজ জন্মকাল ধরে চন্দ্র সূর্যের উপস্থিতির ন্যায় অটুট থাকবে। আশা করি এখানে অযথা এসে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। কোনো প্রকার আবেগী হেলদোল ছাড়াই বলে উঠল নারীটি। নিয়ম মাফিক সে একই উত্তর পেয়ে মুচকি হেসে বাজার ত্যাগ করল বণিক। হাঁটতে শুরু করে নদী তীরে ফিরিয়ে রাখা তার বিশালাকার জাহাজটির দিকে। রোজ রোজ এমন জবাব শুনেও আশাহত হতে দেখা যায় না তাকে। গত 6 মাস যাবৎ রোজ একই ঘটনা ঘটে আসছে। তাদের সংক্ষিপ্ত কথোপকথন এভাবে রোজ শেষ হয়ে যায়। সূর্য ডোবে, চন্দ্র ওঠে, পুনরায় চন্দ্র বিলীন হয়ে সূর্য ওঠে। সেই সাথে বণিকও নিজ নিয়মে ঠিকই হাজির হয়ে যায় এই দোকানের সামনে। দোকানে উপস্থিত আরও একটি প্রাণী রোজকার ন্যায় নীরবে পর্যবেক্ষণ করে যায় তাদেরকে। নিঃশব্দে শুনে যায় তাদের কথোপকথন। বণিক দোকান ত্যাগ করতেই সে নারীটিকে উদ্দেশ্য করে বলল, আর কতদিন এভাবে চলবে জোভিয়া? এই ভরা রূপ যৌবন কতদিন লুকিয়ে রাখবে তুমি? আমি বলি কি, আব্বাজানের কথা মেনে নিয়ে বিবাহ করে নাও তুমি। বাক্যটা যেন খুব একটা পছন্দসই হলো না অপর ব্যক্তিটির কাছে। শক্ত হয়ে উঠল তার বাদামি চোখের দৃষ্টি। সে নারাজ স্বরে বলল, তুমি অন্তত আব্বাজানের ন্যায় কথা বলো না বুবু। যেখানে তুমি একাকী জীবন কাটাচ্ছ সেখানে আমার কথা ভাবে কি করে আব্বাজান? ছোট বোনের কথাতেই খুব একটা বিচলিত হতে দেখা যায় না জান্নাতকে। এটা তার বোনের রোজকার ভাষণ, নতুন কিছু নয়। ছোট বোনটাকে বিবাহে রাজি করাতে রীতিমতো মাথার ঘাম পায়ে ছুটেছে তার, তবুও সে নারাজ। নিজের সফেদ হিজাবটা আরেকটু টেনে নেয় কপালের সামনে। কালো ঢিলে ঢালা গাউনের উপরে বিশাল আকারের সফেদ হিজাব পরিধান করেছে সে। চুলগুলো যেন দেখা না যেতে পারে তাই সেটা টেনে রাখা হয়েছে কপালের অর্ধভাগ অবধি। শুধুমাত্র মুখমণ্ডলটা দৃশ্যমান রয়েছে। এটাই সাম্রাজ্যের সকলের জন্য নির্ধারিত পোশাক, যা যে কোনো নারী পুরো শরীর ঢেকে রাখতে সক্ষম। তবে জোভিয়ার পোশাক পরিচ্ছদ সকলের তুলনায় কিছুটা ভিন্ন। সে নিজের মুখমণ্ডলের উপর সব সময় পাতলা পর্দা টেনে রাখে। এতে করে তার চেহারাটুকু দৃশ্যমান হয় না অন্যদের নিকট। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক কাঠফাটা দুপুরে নদীর পানিতে মুখ পরিষ্কার করার জন্য মুখের কাপড় টানানো পর্দাটা সরাতেই সে নজরে পড়ে যায় এই বণিকের। তারপর থেকে সে নদীতে যাওয়াও ছেড়ে দিয়েছে। ভাবনা ছেড়ে বেরিয়ে মৃদু স্বরে ধমকে উঠতে চাইল জান্নাত। অবুজের মতো কথা বলো না জোভিয়া। তোমার বয়স 24 পেরিয়েছে, আর কত? সঠিক সময় তো আমার বিবাহ হয়েছিল, কিন্তু কথা সম্পূর্ণ করার পূর্বেই গলা শক্ত করে থেমে গেল জান্নাত। কণ্ঠনালী আটকে গিয়ে যেন ভীষণ রকম বিরোধিতা করছে। বাক্যগুলো উচ্চারণ করার খুব একটা ইচ্ছেও তার নেই। সে তার এই ছোট্ট পরিবারেই বাকি জীবনটা কাটাতে চায়। এই দোকানটা তার আব্বাজানের, তবে সে এখন এতটাই অসুস্থ যে তার পক্ষে এটা দেখাশোনা করা একেবারেই সম্ভব নয়। তাদের কোনো ভাই না থাকায় দু বোনই কাঁধে তুলে নিয়েছে এই দায়িত্ব। দোকানটাই তো তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। তার ভাবনার মাঝেই জোভিয়া বলল, কেন অতীতকে এত প্রাধান্য দিচ্ছ বুবু? স্বামীহারা নারী কি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না বুবু? এমন কোনো নিষেধাজ্ঞা তো নেই। তবে কেন? তোমার পুরো জীবনটা এখনো পড়ে আছে। আব্বাজান তোমাকে নিয়ে অনেক চিন্তিত। আমাদের সুলতানাকে দেখেছো জোভিয়া? একজন সুলতানের উপর আদৌ কোনো নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটে? বরং একজন সুলতানের জীবনে অত্যাধিক বেগম আগমনের রীতি চলে আসছে বহুকাল ধরে। তবুও দেখো সে কতটা নির্জীব এ ব্যাপারে।
বেগমের মৃত্যুর 2 বছর পরে এসে ও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নারাজ সে। তোমার কি মনে হয় তার কারণ শুধুমাত্র শেহজাদি তোহফা? তাদের কথোপকথনের মাঝেই দোকানে প্রবেশ করে একজন প্রবীণ। তার হাতে একটি ঘুণ ধরা কাঠের লাঠি, যেটা এখন তার দাঁড়িয়ে থাকার একমাত্র অবলম্বন। লাঠি ভর দিয়েও দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তার জন্য। বার্ধক্য যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জাপটে ধরেছে। সে অপেক্ষাকৃত উচ্চস্বরে ডাকতে থাকে, জার্নাব, জবিয়া আমার আম্মাজানগুলো কি করছে? নিশ্চয়ই আব্বাজানকে খুব বকাঝকা দেওয়া হচ্ছে। আব্বাজানের কণ্ঠ পেয়ে দৌড়ে আসে দুবন। হাসি মুখে সমস্বরে বলল, আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা গৃহে গিয়ে আহার করে নাও, আমি দোকান দেখাশোনা করছি সেই সময়টুকু। আপনি গৃহে চলুন আব্বাজান, আপনার শরীর ভালো নেই। তাছাড়া দোকান এটুকু সময় বন্ধ থাকলে খুব বেশি লোকসান হবে না, বলল জোভিয়া। জানাবো মাথা নেড়ে সম্মতি জানালো তাতে। মেয়েদের কথায় মুচকি হাসলো আব্দুর রহমান। তাকে দুদিক দিয়ে আগলে ধরেছে জার্নাব ও জোভিয়া। কতটা সুশ্রী এবং সুশীল তার কন্যারা, অথচ সে এমনই এক ব্যর্থ পিতা যে কন্যাদের মাথার উপর বোঝা হয়ে থাকতে হচ্ছে। একটাই আফসোস, তাদের একটা গতি করে দিয়ে মরতে পারছে না সে। তবে উপরওয়ালার উপর তার পূর্ণ ভরসা, সেই কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে। জার্নাবের 25 বছর চলছে, তবুও সে বিবাহের নাম নিচ্ছে না। অন্যদিকে ছোট কন্যা জোভিয়ার বয়সও 24 পেরিয়েছে, এখনো সে বিবাহের কথা শুনতে নারাজ। অবশ্য বড় কন্যা জার্নাবের জীবনে বিবাহিতার তকমা একবার লেগেছিল বটে। আব্বাজানকে আনমনে ভাবতে দেখে নিরাশ হইল জোভিয়া। সে ভালোই উপলব্ধি করতে পারছে আব্বাজান তাদেরকে নিয়েই চিন্তিত। বুবুকে ইশারা করতে সে বুঝে যায় কি করতে হবে। মুহূর্তে ডেকে উঠল জার্নাব, আব্বাজান চলুন, পেটে তো ইঁদুর বৈঠক বসিয়ে দিয়েছে। অমনি ব্যস্ত হয়ে পড়লেন আব্দুর রহমান। লাঠি ভর দিয়ে হন্তদন্ত হয়ে আগাতে আগাতে বললেন, হ্যাঁ আম্মাজান চলো, অনেক সময় না খেয়ে আছো তোমরা। নদীর তীর দিয়ে হেঁটে চলেছে তারা। আর কিছুটা এগোলেই তাদের গৃহ। বাজার পেরোতে যতটুকু দেরি আর কি। বিশাল শাহ নদীর তীর বেয়ে তৈরি হয়েছে এই বাজার। বাজারটির নাম নূর বাজার। বাজারটির নাম যতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর বাজারে তৈরি হওয়া প্রত্যেকটা দোকান। নদীর তীরে বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত এই বাজার। ছোট ছোট দোকানগুলোর উপরে সযত্নে টাঙানো হয়েছে ভিন্ন ভিন্ন রঙের ছাউনি। পুরুষ দোকানির পাশাপাশি মেয়ে দোকানিরাও নিজেদের কর্মে কোনো সমঝোতা করতে রাজি নয়। তাদের মার্জিত পোশাক, বিনয়ী আচরণ সমস্ত ক্রেতাদের হৃদয় কেড়েছে। শাহ নদীর ইতিকথাও নেহাতি কম নয়। পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে তুমুল যুদ্ধের পর এই নদী হাসিল করেছিল সাবেক সুলতান শাহজিল শাহ। তার নামেই নামকরণ করা হয়েছে নদীটির। অথচ হাজার সৈনিকের রক্তে রঞ্জিত এই নদী। তুচ্ছ সেই সৈনিকদের কথা কেই বা মনে রাখবে? রামান সাম্রাজ্যের প্রতিটি প্রাণী হয়তো সাক্ষী দেবে এই নদী জয়ের কৃতিত্ব শুধুই সুলতানের। সৈনিকগুলো অচিরেই বিলীন হয়েছে এই নদীর বুকে। তাদের অস্তিত্ব শুধু মানুষের গল্প আর আপনজনদের দীর্ঘশ্বাসের সীমাবদ্ধ। সুলতান শাহজিল শাহের সময়কাল ফুরিয়েছে কয়েক বর্ষ পূর্বেই। বর্তমান সুলতান তার একমাত্র পুত্র সুলতান শাহজাইন। সুলতান শাহজিল শাহ যুদ্ধ কলাকৌশলে অধিক পারদর্শী হলেও শাসক হিসেবে ছিলেন খুবই উদাসীন, যার দরুন তার সময়কালে রামান সাম্রাজ্যের তেমন কোনো উন্নয়ন পরিলক্ষিত হয় না। এত বড় সাম্রাজ্যের শাসক হওয়া তার অহংকারও নেহাত কম ছিল না। অথচ তার পুত্র ঠিক যেন তার বিপরীত মেরুর। সুলতান হিসেবে তার কোনো তুলনা চলে না। যেমন সুদর্শন তার রূপ, তেমন কঠোর তার বিচার কার্য। সাম্রাজ্যের প্রতিটা কোনায় কোনায় তার উন্নয়নের ছোঁয়া। মাত্র 6 বছরে রামান সাম্রাজ্যের রূপই যেন বদলে গেছে তার পরিচালনায়। তার উদার মানসিকতা, ন্যায়পরায়ণতা, নির্ভুল শাসন কার্য এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে আশেপাশের সাম্রাজ্যেও তার সুনাম ছড়িয়ে পড়েছে। সুনামের সাথে সাথে বেড়ে উঠেছে শত্রুর সংখ্যাও। 34 বছর বয়সে এই সুলতান নিজের সবটুকু উজাড় করে দিয়েছে এই সাম্রাজ্যকে। শুধু পারেনি পুরাতন সেই স্বৈরাচারী নিয়মকানুন ভেঙে তাতে নতুনত্ব আনতে। তার সাম্রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ের সাথে যেন মিশে গেছে এসব স্বৈরাচারী নিয়মকানুন। তারা নিজেরাই উপলব্ধি করতে পারছে না এই নিয়ম তাদের উপর কতটা ভারী পড়ে। তবে এমন নিষ্ঠাবান সুলতান হওয়া সত্ত্বেও সুখ নেই তার ব্যক্তিগত জীবনে। প্রিয় বেগমকে হারিয়েছে সে চিরজীবনের জন্য। 6 বছর পূর্বে সুলতান হয়ে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উত্তরীয় সাম্রাজ্যের সুলতানের কন্যা শেহজাদি এলিজার সঙ্গে। 4 বছরের দাম্পত্য জীবনে ভালোবাসার কোনো ত্রুটি ছিল না তাদের।
অথচ একটি ঝড়ে যেন লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের সুখময় বৈবাহিক জীবন। তাদের 4 বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। ছোট্ট সেই শেহজাদি মাত্র 2 বছর বয়সেই হারিয়েছে নিজের আম্মাজানকে। আজ থেকে ঠিক 2 বছর পূর্বে একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সুলতানের বেগম আর এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী। শক্তিশালী একজন পুরুষ হয়েও সেদিন চিৎকার করে কেঁদেছিল সুলতান। তার কান্নায় ভারী হয়ে উঠেছিল সমগ্র সাম্রাজ্য। সকলে হতবাক নয়নে দেখেছিল একজন সুলতানের আহাজারি। এর আগে কখনো কেউ এমন আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হয়েছে বলে মনে হয় না। ছোট্ট শেহজাদি আম্মাজানকে না পেয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে অসাড় হয়েছিল। হাজারোটা মুখের ভিড়ে রোজ রোজ নিজের আম্মাজানকে খুঁজতে খুঁজতে একসময় বুঝে নিয়েছে তার আম্মাজান আর ফিরবে না। প্রিয়জনের মৃত্যু বুঝি এতটাই যন্ত্রণাদায়ক হয়? প্রিয় বেগমকে হারিয়ে ক্ষণিকের জন্য সুলতান ভেঙে পড়লেও সাম্রাজ্য রক্ষার্থে পুনরায় শক্ত হাতে হাল ধরতে হয়েছে তাকে। তবুও যেন একটি ত্রুটি রয়ে গিয়েছে, সেটা হলো সাম্রাজ্ঞী। হ্যাঁ, সাম্রাজ্ঞীর। পুরো রাজ্যে এই একটি জিনিসেরই অভাব রয়েছে। সুলতানের মহলের বিশালাকার একটি কক্ষে খাবারের আয়োজন করা হয়েছে। মজবুত কাঠের টেবিলটাতে সুলতানের পরিবারের সকলেই উপস্থিত রয়েছে। সুলতান শাহজাইনের পিতা শাহজিল সুলতান, মাতা ওয়াসিফা সুলতান, একমাত্র ছোট বোন শেহজাদি তানহা এবং ছোট্ট কন্যা শেহজাদি তোহফা। টেবিলের শেষ 2 প্রান্তে ফাঁকা রয়েছে 2টি রাজকীয় চেয়ার, যার মধ্যে একটি সুলতানের জন্য নির্ধারিত, অন্যটি তার বেগমের জন্য। গত 2টি বছর ধরেই তার মধ্যে একটি চেয়ার খালি পড়ে থাকে। তার মালকিন যে হারিয়ে গিয়েছে বহু দূরে। খাবার সামনে করে সকলে অপেক্ষা করছে সুলতানের জন্য। শেহজাদি তোহফা আর ছোট ছোট হাতগুলো দিয়ে নিজের হিজাব টেনে টুনে ঠিক করছে যেন খাবারের মাঝে তা কোনোভাবে সরে না যায়। 4 বছর বয়সী শিশুটিও কত নিখুঁত সতর্কতা অবলম্বন করে নিজের হিজাবের ব্যাপারে, তা কল্পনারও বাইরে। বরাবরের মতোই সকলে নিশ্চুপ রয়েছে। খাবার সময় কথা বলার অনুমতি নেই এই মহলে। শুধুমাত্র সুলতানই এই নিয়মের বাইরে রয়েছে। সকলের নিস্তব্ধতা আরো বাড়িয়ে দিয়ে দ্বাররক্ষী গলা ছেড়ে বলে ওঠে, মহামান্য সুলতান শাহজাইন শাহ। তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করে সুলতান। তার সাথে থাকা সহকারীরা দরজার বাইরেই অবস্থান করে। সকলের খাবার পরিবেশন করে দাসীগুলো মাথা নিচু করে ত্যাগ করে সেই কক্ষ। খাবারের সময় বাইরের কেউ থাকুক তা পছন্দ নয় সুলতানের। নিজের জন্য নির্ধারিত চেয়ারটাতে নিঃশব্দে বসে পড়ে সুলতান শাহজাইন। টেবিলের অপর প্রান্তের ফাঁকা চেয়ারটার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। শান্ত দৃষ্টিতে সকলের দিকে চেয়ে একবার দেখে নিয়ে তার সবচেয়ে কাছে চেয়ারটায় বসে থাকা ছোট্ট তোহফার দিকে দৃষ্টিপাত করল। সে তার ছোট ছোট হাতগুলো বাড়িয়ে খাবার ছোঁয়ার বৃথা চেষ্টা করছে। মুচকি হেসে তাকে কোলে তুলে নিল সুলতান। এত বড় সাম্রাজ্যে এই একজনই আছে যে কিনা কিছু না করেও সুলতানের মুখে হাসি ফোটাতে সক্ষম। সুলতান তার ছোট ছোট আঙ্গুলগুলো হাতের মুঠোয় করে ক্ষীণ স্বরে ডাকল, আম্মা। মাথা উঠিয়ে ড্যাব ড্যাব করে তার মুখের পানে তাকালো শেহজাদি তোহফা। 2 হাত বাড়িয়ে তার দাড়িগুলো টেনে দিয়ে শব্দহীনভাবে হেসে উঠল সে। মেয়ের হাসিতে মৃদু হাসলেন সুলতান। বেগম থাকাকালীন তোহফার মুখ থেকে তবুও হাসি কান্নার স্বল্প শব্দ শ্রবণগোচর হতো। পরে ধীরে ধীরে সে কিছুটা বড় হলো, কিন্তু হারিয়ে গেল তার কণ্ঠ, তার শব্দ। দূর দূরান্তের অনেক কবিরাজ বৈদ্য দেখানোর পরেও ফিরে আসেনি তার গলার আওয়াজ। শেষে এক প্রকার বাধ্য হয়ে হাল ছাড়তে হয়েছে তাকে। কন্যার এই শব্দহীন হাসিতেও অসীম সুখ খুঁজে পান তিনি। শেহজাদি তোহফা খাবারের দিকে হাত বাড়াতেই তা আলগোছে সরিয়ে নিল সুলতান। নিজের হাতে খাবার তুলে ধরল তার ছোট্ট কন্যার মুখের কাছে। বেশ খানিকটা সময় নিয়ে তাকে খাইয়ে মুখ পরিষ্কার করে দিল সে। অতঃপর তাকে চেয়ারে বসিয়ে নিজের খাওয়া শুরু করলো। এতক্ষণ টেবিলে উপস্থিত সবকটি প্রাণী অপেক্ষা করছিল এই সময়ের। সুলতান খাওয়া শুরু করতেই তারাও খাওয়া শুরু করলো। খাবার শেষ করে সুলতান উঠে কক্ষের বাইরে যাওয়ার পরে সকলে যার যার মতো উঠে দাঁড়ায়। সকলে বেরিয়ে গেলেও থেকে যায় শেহজাদি তানহা ও ছোট্ট তোহফা। একজন দাসী এসে শেহজাদি তোহফাকে কোলে করে নিতে চাইলে বাদশাতে শেহজাদি তানহা গুরুগম্ভীর স্বরে বলল, তোহফা আমার সঙ্গে যাবে, তুমি বাহিরে গিয়ে দেখে এসো সৈনিক প্রধান কোথায় আছেন বর্তমানে। কিন্তু সে তো সব সময় সুলতানের সঙ্গেই থাকেন। হুট করে বলে বসলো দাসী। শেহজাদি তানহা চোখ রাঙিয়ে তাকাতে সে ছুটে যায় বাইরের দিকে। ইতিমধ্যে অন্যান্য দাসীরাও দ্বারের সম্মুখে ভিড় জমিয়েছে খাবারের স্থান পরিষ্কার পরিচ্ছন্নের উদ্দেশ্যে। সমস্ত দায় দায়িত্ব শেষে নিজের কক্ষে বিশ্রামের জন্য এসেছে সুলতান। কক্ষের বাইরে যথারীতি দাঁড়িয়ে আছে সেবকগণ।
সৈনিক প্রধান আজমাইন মাহতাব সুলতানের সুরক্ষায় বর্তমানে তার প্রধান সহকারী হিসেবে নিযুক্ত আছেন। সে কক্ষের দ্বার টেনে দিয়ে দ্বারের বাইরে তলোয়ার হাতে শটান দাঁড়িয়ে থাকে। তার মতো সাহসী যোদ্ধা এই সাম্রাজ্যে হয়তো আর দুটো নেই। তার বীরত্বের পরিচয় মিলেছে বহুবার। সে যেন সুলতানের সম্মুখে কোনো সুউচ্চ পর্বত শৃঙ্গের নাই। সুলতানের প্রতিটি বিপদে সে ঢাল হয়ে দাঁড়ায় সবার আগে। রোজকার ন্যায় এই কক্ষে দ্বার বন্ধ থাকবে কিছু সময়ের জন্য। এতে বিচলিত হতে দেখা যায় না কাউকে। কিছুক্ষণ পরে আপনা আপনি খুলে যাবে এই দ্বার। সে ব্যাপারে বাইরে উপস্থিত প্রতিটি মানুষই জ্ঞাত। এই সময়টুকু সুলতান সম্পূর্ণ একাকী নিজের মতো করে কাটান। এই সময়ে তাকে ডাকাডাকি করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কক্ষের বিশাল বিশাল আসবাবপত্রের মধ্যে মাথা নিচু করে বসে আছে এক কারুকার্য খচিত সিন্দুক। মাথা থেকে নরম কাপড়ের তৈরি অধিক মূল্যবান পাগড়িটা খুলে রাখল সুলতান। চাবি গলিয়ে সিন্দুক খুলে তার মধ্যে থেকে বের করে আনলো একটি ছবির ফ্রেম। সামান্য একটি ছবির ফ্রেম তার নিকট এতটাই মূল্য বহন করে যে সুলতান সেটাকে যত্ন করে সিন্দুকে লুকিয়ে রেখেছে এবং তার সকলের থেকে লুকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন। ফ্রেমটিতে হিজাব পরিহিতা একজন হাস্যোজ্জ্বল নারী ছবি ফুটে উঠেছে। কি চমৎকার তার সেই দুই নয়ন! মাথায় তার সাম্রাজ্ঞীর তাজ। পরম আদরে ছবিটিতে হাত বোলালো সুলতান। এই ছবিটি তারই অঙ্কন করা। তার হাজারোটা গুণাবলীর মাঝে এটা ব্যক্তি। বেগমের অলক্ষ্যে অনেক যত্ন করে এই ছবিটি অঙ্কন করেছিল সে। সময়ের স্বল্পতা এবং দায়িত্বের ভারে অনেকগুলো দিনে একটু একটু করে সম্পূর্ণ করেছিল এই ছবিটি। ভেবেছিল বেগমকে হঠাৎ একদিন চমকে দেবে এটা দেখিয়ে। তবে সে কি আর জানতো তার বেগম আরো বড় চমক রেখে দিয়েছে তার জন্য। ছবিটিতে দৃষ্টি নিক্ষেপ করতে শক্তিশালী পুরুষটি দুচোখ ভিজে উঠল নোনা জলে। রাশভারী সুলতান নিজের বাহ্যিক আস্তরণ ভেঙে উদাস চোখে চেয়ে দেখে ছবিটিতে থাকা নারীটিকে। আচমকা ছবিটি সজোরে নিজের বুকে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, কেন এমন হলো এলি? কেন আমাকে এই কঠিন যন্ত্রণায় ফেললে তুমি? তুমি কি জানো একজন সুলতানের হৃদয় ভাঙার শাস্তি কতটা কঠোর হয়? দুচোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মোছার প্রয়োজন মনে করল না সে। সারাটা দিন এই অশ্রুকণাগুলোকে বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত সে। পুনরায় ছবিটির দিকে চেয়ে ভাঙা গলায় বলল, ছোট্ট শেহজাদিকে দুনিয়াতে এনে শখ করে তার নাম দিয়েছিল তোহফা, যার অর্থ উপহার। মুচকি হেসে বলেছিলে, এটা আমার দেশ সবচেয়ে মূল্যবান উপহার তোমার নিকট। আমার উপহার আমাকে ফিরিয়ে দিয়ে কেন চলে গেলে তুমি? জানো সে কিছুটা বড় হয়েছে, ছোট ছোট পায়ে চলতে শিখেছে। তার মুখে আব্বুজান ডাক শুনতে না পেয়ে ও দুঃখী নয়, বরং এটা ভেবেই চিন্তিত সে যদি হুট করে কোনোদিন বলে বসে, আমার আম্মাজান কোথায়? সেদিন কি উত্তর দিব আমি, বলতে পারো? কেন এই কঠিন পরীক্ষায় ফেললে আমাকে? রোজকার ন্যায় আজও কোনো উত্তর আসলো না তার প্রশ্নের। তার দিকে অনিমেষ চেয়ে আছে যেন ছবিতে থাকা নারীটি। ছবিটির কথা বলার ক্ষমতা থাকলে হয়তো সে বহু আগেই সুলতানের কথা জবাব দিত। কিন্তু ছবিটি যে নির্জীব, তার ক্ষমতা কোথায় সুলতানের কষ্ট লাঘব করার? ধীরে সুস্থে ছবিতে আলতো চুম্বন করে সেটা পুনরায় সিন্ধুকে ঢুকিয়ে তালা লাগিয়ে দিল সুলতান। এই ছবিটির মূল্য তার নিকট আকাশ সম। দুচোখ মুছে নিজের মুখভঙ্গি পূর্বের ন্যায় কঠোর করে তোলে সে। পাগড়িটা পুনরায় পরে নিয়ে দ্বার খুলে দিতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে আজমাইন মাহতাব। ইতিমধ্যে বন্দিশালার দিকে হাঁটতে শুরু করেছে সুলতান। তার সাথে সাথে পা মেলাচ্ছে আজমাইন মাহতাব। সকলের চোখে সুলতানের এই কষ্ট ধরা না দিলেও সে ঠিকই উপলব্ধি করতে পারে সুলতান ভালো নেই। চোখে মুখে বিষণ্ণতা ফুটিয়ে শুধায়, কেন রোজ রোজ নিজের কষ্টে নতুন করে প্রাণ ঢেলে তা তাজা করে তোলেন মহামান্য? শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালো সুলতান। সুলতানের উদ্দেশ্যে এমন প্রশ্ন করার দুঃসাহস একমাত্র আজমাইন মাহতাবই দেখাতে পারে। সুলতান মুচকি হেসে বলল, তুমি আমার বন্ধু নয় মাহতাব, তোমার কাছে বলতে তো দ্বিধা নেই। তাছাড়া তোমার থেকে নিজের কষ্ট লুকিয়ে রাখতে বারংবারই ব্যর্থ আমি। শোনো তবে, এই কষ্টের মাঝে অসীম সুখ খুঁজে পাই আমি, যা অন্য কোথাও পাই না। বরাবরের মতোই নিরাশ হতে হয় আজমাইন মাহতাবকে। 30 বছরের টকবগে যুবক সে, অথচ সুলতানের নৈকট্য ছাড়া সবই যেন মূল্যহীন তার নিকট, যার ফলস্বরূপ সুলতানের নিকট সবসময় এসে অধিক বিশ্বাস এবং ভরসার মানুষ। সুলতান পুনরায় বলে ওঠেন, আজও ভোজন কক্ষে পাইনি তোমায় মাহতাব, এর কোনো সুনির্দিষ্ট কারণ জানাবে তুমি? মস্তক নুয়ে নেয় আজমাইন মাহতাব, ক্ষীণ স্বরে বলল, আমি সামান্য কর্মচারী হয়ে সেখানে কিভাবে থাকতে পারি মহামান্য? আপনি বললেও অন্যরা তা ভালো চোখের দৃষ্টিতে দেখবে না। কঠোর হয় সুলতানের দৃষ্টি। শক্ত কণ্ঠে বললেন,
আমার মহলে কোথায় কি ঘটবে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই অন্যদের নেয়ার অধিকার নাই। আশা করি আমার কথাটা রাখবে তুমি। আজমাইন মাহতাব উত্তর দেওয়ার মতো কোনো শব্দ সে খুঁজে পায় না নিজের শব্দ ভাণ্ডারে। কথা বদলাতেই হয়তো নিচু স্বরে বলল, আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। পা থেমে যায় সুলতানের। সে খানিক অবাক কণ্ঠে শুধালো, তোমার আবার আমার নিকট অনুমতির প্রয়োজন পড়লো কবে থেকে মাহতাব? নির্দ্বিধায় বলতে পারো তুমি। মহলে আপনার জন্য নতুন বেগমানার আলোচনা চলছে, গুপ্তভাবে খবর পেয়েছি আমি। শক্ত হয়ে উঠল সুলতানের মুখভঙ্গি। বন্দিশালার সম্মুখে শটান দাঁড়িয়ে জোর কণ্ঠে বলল, না, তা কখনোই সম্ভব নয় মাহতাব। আম্মা আব্বাকে এ কথা জানিয়ে দিও। এই বিষয়ে আর কোনো আলোচনা চাই না আমি। তার কথার পরিপ্রেক্ষিতে টু শব্দও করল না আজমাইন মাহতাব, যেন সে জানত এমনই উত্তর আসবে। বন্দিশালার রক্ষীর দিকে ইশারা করতে সে নীরবে বন্দিশালার দ্বার খুলে দিল। কারাগারের সামনে ঝোলানো চাবুকটা হাতে নিয়ে নীরবে প্রবেশ করল সুলতান। মেঝেতে জড়সড় হয়ে মাটি আঁকড়ে শুয়ে আছে কেউ। তার শরীরের অধিকাংশ স্থানে আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। দ্বার খোলার শব্দ পেয়ে সে মাথা উঠিয়ে তাকালো সুলতানের দিকে। সুলতানের হাতের বিশাল চাবুকও তাকে সামান্যতম বিচলিত করতে পারল না বোধ হয়। যেন সে আগে থেকেই জ্ঞাত যে এখন কি ঘটবে তার সাথে। বন্দিশালার পরিবেশ নিখুঁতভাবে নিজের নীরবতা ধরে রেখেছে। মাঝে মাঝে সেই নীরবতা ছাপিয়ে চাবুকের সপাট সপাট শব্দের আতঙ্ক ধরাচ্ছে উপস্থিত প্রতিটি প্রাণীর হৃদয়ে। সেই সাথে কারোর ব্যথা মিশ্রিত আত্মচিৎকারে কেঁপে উঠছে সমস্ত রক্ষী বাহিনী। বন্দিশালার দ্বার আটকে তার সামনে দেওয়াল তুলে দাঁড়িয়ে আছে আজমাইন মাহতাব। হাতের তলোয়ারটা চকচক করে নিজের ক্ষমতার বর্ণনা দিয়ে চলেছে। এতটাই চকচক করছে যেন এক্ষুনি আলো বিচ্ছুরিত হবে তা দিয়ে। আজমাইন মাহতাব শটান দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে চলেছে। উদ্দেশ্য সুলতানের কর্মে কেউ কোনরূপ ব্যাঘাত ঘটাতে চেষ্টা করলে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। সুলতানের একনিষ্ঠ সেবক সে, তাই এ ব্যাপারে কোনো ছাড় নেই তার নিকট। রক্ষীগুলো বার কয়েক উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করলেও আজমাইন মাহতাবের ভয়ে সেমুখ হওয়ার সাহস জোগাতে পারল না। বন্দিশালায় লাগানো এক ঝাঁক মোমবাতি মিটমিটিয়ে জ্বলছে। তারাও যেন প্রচন্ড ভীত হয়ে পড়েছে সুলতানের আক্রোশে। কারাগারের মাটিতে পড়ে কাতরাচ্ছে একজন মাঝবয়সী পুরুষ। ঠিক মাঝবয়সী নয়, তবে তার কাতর চেহারা, পাংশুটে মুখশ্রী, বড় বড় এলোমেলো চুল, ময়লাযুক্ত নখ আর চোখের নিচে জমে থাকা কালি যেন তার বয়সের সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তার শরীরের অগণিত ক্ষত স্থান থেকে চুয়ে চুয়ে পড়ছে রক্তের স্রোত। ঘাত সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে। অবিরত চাবুকের আঘাত সহ্য করতে না পেরে লুটিয়ে পড়েছে সে। আঘাত সহ্য করার মতো বিন্দুমাত্র শক্তি বুঝি অবশিষ্ট নেই তার শরীরে। সম্মুখে চাবুক হাতে অগ্নি দৃষ্টিতে দাঁড়িয়ে আছে সুলতান। সহস্রবার আঘাত করে হাঁপিয়ে উঠেছে সে। ঘামের বিন্দু চুয়ে পড়ছে তার সুন্দর মুখশ্রী বেয়ে। চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বিচ্ছুরিত হচ্ছে। এই সুলতানের হৃদয়ে কোনো মায়া নেই, দয়া নেই। সে এক কঠিন অগ্নিকুণ্ডের ন্যায়। উদারপন্থী সুলতানের এমন ভয়ঙ্কর রূপ খুব কম মানুষই দেখেছে। চাবুকটা হাতের সাথে ভালো মতো পেঁচিয়ে রাখা, যেন তা ছুটে গিয়ে তার কর্মের মাঝে কোনরূপ বিঘ্ন না ঘটে। রাগে হিসহিসিয়ে উঠে সে। আচমকা পড়ে থাকা লোকটা চিবুক চেপে ধরে শূন্যে উঠিয়ে আনলো নিজের বলিষ্ঠ হাতে। ভয়ঙ্কর কণ্ঠে বলল, তার নাম না বললে এখানেই কেটে যাবে তোর দুর্বিষহ জীবন। লোকটা কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই রক্ত গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সে করুণ দৃষ্টিতে চেয়ে অস্পষ্ট গলায় বলল, আর নাম বললে আমার ছোট ছোট ছেলেমেয়েগুলো আগুনের উপর কয়লার ন্যায় ফুটবে। সে শেষ করে দেবে আমার প্রিয়জনদের। কঠিন নিষ্ঠুরতার সম্মুখীন হতে হবে আমার বৃদ্ধ বাবা মাকে। আমায় ক্ষমা করুন মহামান্য। আমার এই প্রশ্নের উত্তর দাও আমার সাধ্যের বাইরে। সেই একই উত্তর। রোজকার ন্যায় সুলতান আবারও নরম স্বরে তাকে আশ্বাস দিয়ে বলল, কোনো ক্ষতি হবে না কারণ, সবাইকে বাঁচাবো আমি। তুই শুধু নামটা বল একবার। সম্ভব নয়, আমার জীবনের চেয়ে অধিক মূল্যবান সেই নাম। মাথা নুইয়ে জবাব দিল আঘাতপ্রাপ্ত লোকটা। অতিরিক্ত রাগে ফুলে উঠল সুলতানের শিরা উপশিরাগুলি। আচমকা হিতাহিত বোধ শূন্য হয়ে তাকে টেনে তুলে ছুঁড়ে ফেলল দেওয়ালের উপর। লোকটা ব্যথাতুর ধ্বনি তুলে সেভাবেই পড়ে রইল মাটি আঁকড়ে। রাগ কমল না সুলতানের। বড় বড় নিঃশ্বাস ফেলে হিংস্র স্বরে বলল, অকালে মরবি তুই আমার হাতেই। আবারও সময় দিচ্ছি তোকে, পুনরায় ভেবে নে। চাবুক ফেলে বড় বড় পা ফেলে বেরিয়ে আসলো সে। দৃষ্টি সামনে রেখে কঠোর স্বরে বলল, একে ওষুধপথ্য খাইয়ে দ্রুত সুস্থ করে তোলো। তৈরি করো নতুন আরেকটি কাল রাত্রির জন্য। রক্ষীরা সকলে একত্রে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানালো। কারাগারের দিকে আরেকবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সুলতান।
অতঃপর ক্লান্ত দেহে অগ্রসর হলো নিজের কামরার দিকে। বন্দিশালার দ্বার বন্ধের আদেশ দিয়ে তার পেছনে ছুটল আজমাইন মাহতাব। মাঝপথে বার্তাবাহক এসে সুলতানের উদ্দেশ্যে কিছু বলতে নিতেই পথ আটকে দাঁড়ালো সে। রাগে গর্জে উঠে বলল, এখন সুলতানের বিশ্রামের সময় সে সম্পর্কে কি অবগত নও তুমি? অবগত না হলে তোমার মতো অকর্মের কোনো কাজ নেই এই সাম্রাজ্যে। অসময়ে তাকে বিরক্ত করার অপরাধে তোমার গর্দান নিতেও দ্বিধাবোধ করব না আমি। শুকিয়ে আসলো বার্তাবাহকের মুখশ্রী। জরুরি না হলে এ সময় সে কখনোই আসতো না। সে অনুরোধের স্বরে কিছু বলার পূর্বেই থামিয়ে দেয় সুলতান। নরম স্বরে বলল, মাহতাব, সে নিশ্চয়ই কোনো জরুরি বার্তা নিয়ে এসেছে। বার্তাবাহকের দিকে চেয়ে বলল, বলো তুমি কি বলবে। উত্তরীয় সাম্রাজ্য থেকে বার্তা এসেছে মহামান্য। বেগম এলিজা সুলতানের পিতা সুলতান ইহসান, মাতা মার্জিয়া সুলতান এবং তার ছোট্ট বোন শেহজাদি মাইরা আগামীকাল এই প্রাসাদে আছেন বলে জানিয়েছেন। হয়তো তারা কিছুদিন এখানেই অবস্থান করবেন। মুহূর্তে যেন হৃদয়ে দহন বেড়ে দ্বিগুণ হলো সুলতানের। সবাই আসছে অথচ তার বেগম আর ফিরে আসবে না কোনোদিন। অন্তরের ব্যথায় তালা লাগিয়ে নিজের মুখভঙ্গির কঠোরতা বজায় রেখে ব্যস্ত স্বরে বলল, তাদের জন্য কামরা প্রস্তুত করতে বলো, আর হ্যাঁ, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। বাক্য সম্পূর্ণ করে দ্রুত পায়ে নিজের শয়নকক্ষে গিয়ে পৌঁছালো সে। দ্বার বন্ধ করার পূর্ব মুহূর্তে আজমাইন মাহতাবকে উদ্দেশ্য করে বলল, জেগে থাকার প্রয়োজন নেই তোমার। দ্বারের বাইরে পর্যাপ্ত পাহারাদার রয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। সাথে সাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো আজমাইন মাহতাব। সুলতানের কামরার দ্বার বন্ধ হলে নিজ কক্ষের উদ্দেশ্যে অগ্রসর হয় সে। যাওয়ার পূর্বে আরো একবার পাহারাদারদের কঠিন স্বরে দিয়ে গেল সতর্ক বার্তা। পাহারাদারগুলো নীরবে শুনে যায় তার হুঁশিয়ারি বার্তা। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় বিনা বাক্যে। আজমাইন মাহতাবের উপর কথা বলার স্বাধিকার। নিজের কামরায় গিয়ে দ্বার আটকে দিল মাহতাব। তলোয়ারটা পালঙ্কে রাখলো ঠিক তার মাথার কাছে। কখন কোন দিক থেকে বিপদ এসে হামলে পড়বে জানা নেই। নিঃসঙ্গ এই জীবনে তলোয়ারটাই তার একমাত্র সঙ্গী। এগিয়ে গিয়ে বিশাল জানালার কপাট খুলে দিল সে। মুহূর্তেই ঠান্ডা হাওয়ায় ভরে উঠল ঘরটা। এ বাতাস যেন হৃদয় ছুঁয়ে যায় তার। আবেশে চোখ দুটো বন্ধ করে নিল সে। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল কারোর আবছা প্রতিচ্ছবি। একজন কিশোরী, হ্যাঁ, একজন কিশোরীর প্রতিচ্ছবি। বহু বর্ষ পূর্বে যে দাগ কেটেছিল তার হৃদয়ে। সেই প্রথম দেখার অনুভূতি, তার মুচকি হাসির স্বচ্ছতা যে আজও পোড়ায় তাকে। সেই কিশোরী নিশ্চয় এখন তারই মতন বড় হয়ে গিয়েছে। ভুলে গেছে মাহতাব নামের কাউকে সে চিনত। দীর্ঘশ্বাস ফেলল মাহতাব। যে আর কখনো তার হবে না তাকে নিয়ে কেন ভাবছে সে? কপট রাগ দেখিয়ে জানালা বন্ধ করে দিল। পালঙ্কের পাশে ছোট্ট সিন্দুক খুলে বসলো। এই দহন ঘুমোতে দেবে না তাকে। তার চেয়ে বরং যুদ্ধ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় নথিপত্র দেখা যাক। পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে নদী নিয়ে দ্বন্দ্ব শেষ হয়েছে সেই কবে। তাদের সঙ্গে বর্তমানে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে। তবুও কেন যেন মন খচখচ করছে তার। মহলের আশেপাশে অনেক নতুন মানুষ দেখা যাচ্ছে আজকাল। তাদের মধ্যে কে কার গুপ্তচর জানা নেই। তাছাড়া মহলে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কার মনে কি আছে তা নিয়ে সন্দেহ যেন সরছেই না তার মন থেকে। অপরদিকে দাঁড়েটে পাগড়িটা খুলে পালঙ্কের পাশে রাখলো সুলতান। চিন্তিত তার মুখখানা। বিগত 2টা বছর যাবৎ ঠিক নেই তার সাম্রাজ্য। স্বচ্ছতা নেই তার মহলে। কেমন যেন গুমোট একটা ভাব বিরাজ করছে চতুর্দিকে। কিছুদিন পূর্বেও মহলের পেছনে একজন রক্ষীর ক্ষতবিক্ষত লাশ মিলেছে। এখন পর্যন্ত তার কোনো সুরাহা করতে পারেনি তার কর্মচারী বৃন্দ। মহলের কারোর মাঝে নেই পূর্বের ন্যায় ভ্রাতৃত্ব সুলভ আচরণ। ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবকিছু। অজানা শত্রু গ্রাস করে নিচ্ছে সবকিছু। আজকাল সবাইকেই সন্দেহ হয় তার। কারো চোখে চোখ মেলাতে পারছে না সে। তার জীবনের সমস্ত সুখ শান্তি হুট করেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তার উপর বেগমের এমন মর্মান্তিক মৃত্যুতে ভালো নেই তার হৃদয় কোটর। বেগম কেন ওই পাহাড়ের চূড়ায় গিয়েছিল সেদিন? সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চলে আগুনের উৎপত্তি বা কিভাবে হলো? সব ধোঁয়াশা তার নিকট। জ্বলছে সে। 2 বছর ধরে অজানা অনলে জ্বলছে সে নিয়মিত। সেখানে মরার ওপর খাড়ার ঘায়ের মতোই উৎপত্তি হলো নতুন শত্রুর, যে কিনা ধীরে ধীরে বিষিয়ে দিচ্ছে তার জীবন। রামান সাম্রাজ্যের বাতাস পর্যন্ত দূষিত করে তুলছে সে। এ চিন্তার বোধ হয় আর শেষ নেই। এখন তার সঙ্গ প্রয়োজন আপনজনের। তাই সমস্ত চিন্তা ছেড়ে ফেলে সিন্দুক খুলে ছবিখানা বের করে আনলো সে। রেখে দিল পালঙ্কের এক পার্শ্বে। অতঃপর বিষাদর ক্লান্তিতে ভরা দেহটা এলিয়ে দিল পালঙ্কে।
ছবিটি মুখের সামনে তুলে ধরে আদরের সাথে হাত বোলালো তাতে। নারীটির চোখের দিকে মায়াভরা দৃষ্টি রেখে বলল, তুমি নির্দয় এলে। এত দ্রুত তো তোমার চলে যাওয়ার কথা ছিল না। তুমি কথা রাখুনি এলি, তুমি কথা দিয়ে কথা রাখুনি। আমায় বড্ড একা করে দিয়েছো তুমি। বৃদ্ধ বয়সে দুজন একসঙ্গে বসে চন্দ্রবিলাস করার স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়েছ তুমি। ছলনাময়ী প্রেমিকার ন্যায় হৃদয় ভেঙেছ আমার। ঝরে পড়া অশ্রু কণাগুলো তার সুন্দর মুখমণ্ডলের মাঝে বড় অসৌন্দর্য প্রকাশ করছে। অতঃপর তা অচিরেই গড়িয়ে পড়ছে পালঙ্কের ওপর। ছবির নারীটির কথা বলার ক্ষমতা থাকলে হয়তো এতক্ষণ এসে বলে উঠত, আমার সুলতানের সৌন্দর্যে ব্যাঘাত ঘটিও না অশ্রুকণা। তার বেগমের বড় কষ্ট হয় এই অশ্রুসিক্ত নয়ন দেখে। সুলতান পুনরায় বলে উঠল, তুমি কি জানো এলি, কাল তোমার সম্পূর্ণ পরিবার আসবে এই মহলে। তুমি কেন আসো না বলো তো? তোমার কি ইচ্ছে হয় না নিজের শেহজাদিকে একবার দু চোখ ভরে দেখতে, তাকে কোলে তুলে নিতে? তুমি কি দেখতে পাও না তোমার সুলতান ভালো নেই? তোমার শূন্যতায় সে প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কবে থেকে তুমি এমন নিষ্ঠুর হলে? তুমি তো তোমার সুলতানের এক ফোঁটা চোখের পানি সহ্য করতে পারতে না, কেঁদে কেটে মহল মাথায় উঠাতে। তবে আজ কিভাবে সহ্য করো এই এক বুক, এক সমুদ্র অশ্রু করা? তার এত কঠিন কথাগুলো যেন সয়ে নিল নারীটি। রোজকার ন্যায় উত্তর পাবে না জেনেও শত শত অভিযোগ জানায় সুলতান। সময় পেলেই কামরা আটকে ছবিটির উদ্দেশ্যে ছুড়ে দেয় সমস্ত অভিযোগ। অশ্রু ঝরাতে ঝরাতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ে সে। স্বপ্নেও কি তাকে পীড়া দেবে এই যন্ত্রণা? সেখানে কি সে পাবে তার প্রিয়তমাকে? বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে জায়নাব। বালিশ দুটো ঠিক করে রেখে এগিয়ে গেল ঘরের সাথে লাগানো ছোট্ট বারান্দার দিকে। তাদের ছোট্ট এই দালানে সর্বমোট দুটো কামরা রয়েছে। একটায় তাদের আব্বাজান, অন্যটায় তারা দু বোন থাকে। খাওয়া দাওয়ার জন্য বেছে নেয় আব্বাজানের কামরায় পেতে রাখা ছোট্ট চৌকিটা। তাদের বাপ বেটির এই ছোট্ট সংসার বেশ আনন্দেই কেটে যাচ্ছে এই গৃহে। আম্মাজানের মৃত্যুর পর থেকে পাশের ঘরটাতে একাই থাকে তাদের আব্বাজান। আকাশের বুকে ঠাঁই পেয়েছে এক খণ্ড সফেদ ফুল। পৃথিবীবাসী তার নাম দিয়েছে চন্দ্র। এই এক ফালি শুভ্রতার দেখা পেতে অপেক্ষা করতে হয় সারাটা দিন। তবে সে শুধু দেখাতেই সুন্দর নয়, তার সাথে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের সুখ দুঃখের আলাপন। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টে চাঁদের দিকে তাকিয়ে আছে জোভিয়া। মাঝে মাঝে বিড়বিড়িয়ে কিছু একটা বলে উঠছে চাঁদের উদ্দেশ্যে। এটা তার নিত্যদিনের কর্ম। চাঁদের সাথে কথা বলতে তার ভীষণ ভালো লাগে। তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে জান্নাত। বোনের কাঁধে হাত রাখে আলগোছে। জোভিয়া ঘুরে একবার দেখে নেয় তাকে, আবারও ফিরে তাকায় চাঁদের দিকে। দীর্ঘশ্বাস ছাড়ল জান্নাত। চন্দ্রের সান্নিধ্যে দুনিয়াদারি সব ভুলে বসে জোভিয়া। সে চাঁদের দিকে চেয়ে ডেকে ওঠে, জোভিয়া ঘুমাবে না? চাঁদের থেকে দৃষ্টি সরালো না জোভিয়া। সেভাবে চেয়েই বলল, তুমি ঘুমিয়ে পড়ো বুবু, আমি একটু পরে ঘুমাবো। হাল ছাড়ে না জান্নাত। বোনের মুখ ধরে আলতো করে ঘুরিয়ে নিল নিচের দিকে। মায়া মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, আচ্ছা আমাকে আজ বলো তো, তুমি চাঁদের সাথে কি গল্প করো? আমার খুব জানতে ইচ্ছা করে তোমাদের কথোপকথন। উত্তর দিল না জোভিয়া। পূর্বে ন্যায় ঘুরে তাকালো চাঁদের দিকে। এই চাঁদ যেন তার নৈকট্য পেতে বড্ড উদ্গ্রীব। এত দ্রুত এই চাঁদের সান্নিধ্য থেকে দূরে যাবে না সে। সারাটা দিন অপেক্ষা করতে হয় তার দর্শন পেতে। আর এখন কিনা সে তাকে ছেড়ে চলে যাবে? কখনোই না। এখনো যে অনেক গল্প বাকি রয়েছে, অধরা রয়েছে তাদের কথোপকথন। দিনভর জমানো হাজারো কথা চাঁদের জন্য তুলে রেখেছে। উত্তর না নিয়ে সে কেন যাবে? উত্তর দেবে চাঁদ, তার সমস্ত কথার উত্তর দেবে। বোনকে আনমনে চাঁদের দিকে চেয়ে থাকতে দেখে হতাশার শ্বাস ছাড়ল জান্নাত। কি এমন কথা তার বোনের যে তার সাথে ভাগ করে নিতে পারে না? সেও যেন আজ নাছোড় বান্দা হয়ে উঠেছে। তাকে আজ শুনতেই হবে চাঁদের নৈকট্য কেন এত প্রিয় তার বোনের। সে জোভিয়ার মাথায় আদরে ভাবে হাত বুলিয়ে পুনরায় শুধালো, চাঁদ কি উত্তর দিয়েছে আজ? নাকি জ্বালাচ্ছে আমার বোনটাকে? সে অভিমান করেছে বুবু, বড্ড অভিমান করেছে। আনমনেই বলল জোভিয়া। জার্নাব উপলব্ধি করে নাই তার বোনটার বুঝি মন খারাপ। তাই আর বিরক্ত না করে জোভিয়ার মাথায় আলতো চুম্বন করে কামরায় ফিরে গেল সে। বিছানার দিকে এগোতে গিয়ে আবারও মনে হলো আব্বাজানের কামরায় গিয়ে একবার তার খবর নিয়ে আসা প্রয়োজন। সে ধীরে ধীরে আব্বাজানের কামরায় প্রবেশ করতে উঠে বসতে চায় আব্দুর রহমান। দৌড়ে গিয়ে তাকে সামলে নিল জার্নাব। অভিমানী স্বরে বলল,
এমন কেন করেন আব্বাজান? আপনি অসুস্থ, আপনার এভাবে ওঠার কি প্রয়োজন? মেয়ের দিকে চেয়ে মুচকি হাসলো আব্দুর রহমান। অতঃপর মেয়ের নারাজ মুখখানার দিকে চেয়ে বলল, আমার আম্মাজান এসেছে আর আমি শুয়ে থাকবো, তা কি হয়? আপনার শরীর ভালো নেই আব্বাজান, এমন করলে কিন্তু আর এ কামরায় আসবো না আমি। অভিমানী কণ্ঠ জার্নাবের। অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আব্দুর রহমান। মেয়ে তার বড্ড মান করেছে, তাই কথা ঘুরিয়ে নিতে শেষ হতালো। আমার ছোট আম্মা কোথায়? আর কোথায়, যেখানে রোজ থাকে, গল্প করতে ব্যস্ত, তাই আর বিরক্ত করলাম না। হেসে উঠলেন আব্দুর রহমান। বলল, চাঁদ বুঝি জ্বালাচ্ছে আমার আম্মাকে? চাঁদ কি জানে না আমার আম্মা তাকে কত ভালোবাসে? বাবার কথায় জার্নাব নিজেও মিষ্টি হাসল। বোনটা তার বড্ড পাগলি, চাঁদের সাথে গল্প না করলে তার ঘুমই আসে না। সমস্ত ভাবনা ছেড়ে আব্বাজানকে বিদায় দিয়ে নিজের কামরায় ফিরে এলো সে। উকি দিয়ে জোভিয়াকে আরেকবার দেখে নিয়ে বিছানায় চলে গেল। পাতলা চাদরটা শরীরের উপর ছড়িয়ে দিয়ে ডুব দিল তার জীবনের কঠিনতম বিষণ্ণতায়। বেশ খানিকটা সময় আনমনে অতীতে বিচরণ করতেই বেশি উঠল তার কোমল হৃদয়। ভাবতে চায় না সে অতীত নিয়ে, তবুও কেন যেন অতীত পিছু ছাড়ে না তার। বারংবার মনে করিয়ে দেয় তার সুখময় সেই সংসারের চিত্র, যা তার জীবন থেকে হারিয়েছে কয়েক বর্ষ পূর্বেই। বিশাল এক দীর্ঘশ্বাস ছেড়ে সে তলিয়ে যায় গভীর ঘুমে। আরো প্রায় ঘন্টাখানেক বাদে কামরায় ফিরে এলো জোভিয়া। বোনের দিকে চেয়ে দেখলো সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই নিঃশব্দে আব্বাজানের কামরায় গিয়ে তাকে একবার দেখে নিয়ে ফিরে আসলো নিজেদের কামরায়। বোনের শরীরে চাদরটা ভালো মতো জড়িয়ে দিয়ে পাশে শুয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল সকাল সুলতানের মহলে অতিথি আপ্যায়নের তোড়জোড় শুরু হয়ে গেছে। সমস্ত সেবক সেবিকা লেগে পড়েছে নিজ নিজ কর্মে। যথারীতি অতিথিদের জন্য কামরা গুছিয়ে রাখা হয়েছে। রন্ধনশালায় রান্নাবান্নার কাজ চলছে পুরোদমে। নতুন আসা কিছু মেয়েদের দিয়ে রান্না করানো হচ্ছে। তাদের তদারকি করে চলেছে প্রধান রাঁধুনি মাজেদা বানু। কারো যেন দুদণ্ড বসার কোনো সুযোগ নেই। মেয়েরা ব্যস্ত হাতে রান্না সেরে মাজেদা বানুর সামনে দিচ্ছে। একে একে সমস্ত খাবার পরীক্ষা করে নিচ্ছে সে। যেগুলো খাওয়ার যোগ্য সেগুলো সযত্নে তুলে রেখে বাকিগুলো পাশে সরিয়ে দিচ্ছে। নতুন একটা মেয়ের সামান্যতম ভুলে এক থালা খাবার নষ্ট হয়ে যায়। এতে তেতে উঠে মাজেদা বানু ফুঁসতে ফুঁসতে বলে, কাজ করতে না পারলে মহলে এসেছিস কেন? নতুন হওয়ায় মেয়েটা এমনিতেই ভয় ছিল, তার উপর এমন ধমকে চুপসে গেল সে। তার নাম ফাইজা, বয়স 17 কি 18 হবে হয়তো। এই অল্প বয়সে পেটের তাগিদে তাকে আসতে হয়েছে এই মহলে। ফাইজা মাথা নিচু করে বলল, আসলে আমি আজ একটু অসুস্থ বোধ করছি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না এমন। তেড়ে আসলো মাজেদা বানু। মেয়েটার চোয়াল চেপে ধরে বলল, এসব অসুস্থতার বাহানা বহুত দেখেছি আমি, চুপচাপ কাজ কর, না হলে উপযুক্ত শাস্তি পাবি তুই। ভয়ে এবার কেঁদে ফেলল মেয়েটা। মাজেদা বানুর সম্মুখে হাঁটু গেড়ে বসে বলল, আমায় ক্ষমা করুন, আমি সত্যিই বাহানা করছি না। সপাটে এক থাপ্পড় মেরে বসলো মাজেদা বানু। রাগান্বিত স্বরে বলল, এত বড় স্পর্ধা তোর, আমার মুখে মুখে তর্ক করছিস? এত কিছু হয়ে যাচ্ছে অথচ রন্ধনশালার বাকি প্রাণীগুলো কি নিখুঁতভাবে অভিনয় করে গেল, যেন কোনো কিছুই তাদের দৃষ্টিগোচর বা শ্রবণগোচর হয়নি। তারা তাদের মতো নিত্যকর্মে ব্যস্ত। এমন সময় সেবকদের প্রধান আবু হানিফ এসে তাড়া দিয়ে বলল, কই গো মাজেদা, তাড়াতাড়ি করো, মেহমান তো এসে পড়লো বলে। তোমার জন্য গরদান দিতে হবে নাকি আজ? ব্যস্ত হয়ে পড়ে মাজেদা বানু। না না, এই তো হয়ে এসেছে, এক্ষুনি সব কিছু তৈরি করে পাঠাচ্ছি। আবু হানিফের চোখ পড়ল ক্রন্দনরত মেয়েটার উপর। সে মাজেদা বানুর উদ্দেশ্যে শুধালো, কি মাজেদা, কাঁদে কেন, মেরেছ নাকি? কি করব বলুন, নতুন মেয়েগুলো শাস্তি না পেলে কাজে মনই দিতে চায় না। আক্ষেপ করে বলল মাজেদা বানু। আর মেরো না, বুঝতেই পারছো বেগমের পিতামাতা আসছেন, কোনরূপ ঝই ঝামেলা হলে আমাদের গর্দান নিয়ে নেবেন সুলতান। তার সাথে কথোপকথন জমিয়ে কিছুক্ষণের জন্য রন্ধনশালা ছেড়ে বেরিয়ে গেল মাজেদা বানু। অমনি ফাইজার দিকে দৌড়ে আসলো একজন মধ্যবয়সী মহিলা। সে এখানকার পুরাতন রাঁধুনি, তার নাম হাফসা। ফাইজাকে পরম আদরে আগলে নিয়ে বলল, কাঁদিস না, তোর কান্না দেখার কেউ নেই এখানে, সব মাজেদা বানুর নিয়মেই চলে, একটু এদিক ওদিক হলেই শাস্তি দেয় সে। ফাইজা ভেজা গলায় বলল, কিন্তু কেউ কি প্রতিবাদ করে না তার? করতো, একজন ছিল,
যাকে জমের মতো ভয় পেত এইসব পাপিষ্টরা। আমাদের সুলতানের বেগম এলিজা সুলতান, তিনি থাকাকালীন আমাদের কোনো অন্যায়ের সম্মুখীন হতে হয়নি, বরং সেও আমাদের সাথে রঙ্গশালায় সময় কাটাতেন, গল্পগুজব করতেন। তখন মাজেদা বানুর এত গরম ছিল না। বেগমের মৃত্যুর পরই শুরু হয়েছে তার সব অত্যাচার। সামান্য ভুলেই শাস্তি দিয়ে বসে তিনি। মহলের অন্যদের আর সময় কোথায় আমাদের কষ্ট দেখার। চোখ মুখ মুছিয়ে উঠে দাঁড়ায় ফাইজা কৌতূহলী নয়নের শোধায়। আচ্ছা, বেগম বুঝি খুব সুন্দরী ছিলেন? তাই তো সুলতান তার জন্য এত পাগল। সুন্দরী তো ছিলেনই, তবে তার ব্যবহার ছিল অমায়িক। তার হৃদয়ে ছিটে ফোটা অহংকার ছিল না অন্যদের মতো। সুলতান তার চেহারায় নয়, উদারতা এবং সকলকে আগলে রাখার দক্ষতা গলিয়েছে। একজন সম্রাজ্ঞীর এমন দক্ষতায় গলেছিলেন সে কতটা নিখুঁতভাবে আগলে রাখতো আমাদের, তা ভুলবার নয়। আমরা কি আর জানতাম এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে সে? তার মৃত্যুর দিন সুলতানের সে কি আহাজারি, তোকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ মাজেদা বানুর আসার শব্দ পেয়ে হন্তদন্ত হয়ে কাজে লেগে পড়ল তারা। মাজেদা বানু এসে সর ফেলে দিল, সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, কাজে মন দাও মেয়েরা, সময় অপচয় সুলতানের পছন্দ নয়। ইতিমধ্যে মেহমান পৌঁছে গেছেন মহলে, কিছুক্ষণের মধ্যেই খাবারের জন্য ডাক পড়বে। ওয়াসিফা সুলতানের কামরায় অবস্থান করছে মার্জিয়া সুলতান এবং শেহজাদি মায়রা। ওয়াসিফা সুলতান ও মার্জিয়া সুলতান নানান বিষয়ে আলোচনায় মশগুল। পাশেই মাথা নিচু করে বসে আছে শেহজাদি মায়রা। তার নীল সুতোর কারুকার্য করা সফেদ গাউনের উপর দামি মূল্যবান পাথরের কারুকার্য করা রূপে তার জুড়ি মেলা ভার। আর চোখে তার দিকে তাকালো ওয়াসিফা সুলতান। এলিজার তুলনায় কোনো অংশে কম নয় এই কন্যা, বরং দুজনের রূপ যেন সমান পাল্লায় পড়ে। তাই তো পুত্রের জন্য সে বেছে নিয়েছে এই কন্যাকে। হুট করে সে মায়রার উদ্দেশ্যে বলে উঠল, এ কি, ভবিষ্যৎ সুলতানার মাথা নিচু কেন? মাথা উঁচু করে চলবে, তবেই তো একজন নিখুঁত সম্রাজ্ঞী হয়ে উঠতে পারবে। মেয়ের মুখের দিকে চেয়ে হাসলেন মার্জিয়া সুলতান, অতঃপর চিন্তিত স্বরে বলে উঠল, কিন্তু সুলতান শাহজাহান কি সম্মতি দেবে এই বিবাহে? সত্যি বলতে আমি বড্ড চিন্তিত, ক্ষণিক শঙ্কাও রয়েছে এ ব্যাপারে। গম্ভীর হয়ে উঠলেন ওয়াসিফা সুলতান, শান্ত স্বরে বললেন, সম্মতি না দেওয়ার কিছু দেখছি না আমি। তাছাড়া তোহফা তো আম্মাকে হারিয়ে নিজেই খালামণিকেই পাবে আম্মাজানের রূপে। শাহজাহান নিশ্চয়ই নিষ্কন্যার দিকটাও বিবেচনায় রাখবে। তাছাড়া ভবিষ্যৎ সুলতানও তো প্রয়োজন, কন্যা তো আর সাম্রাজ্য সামলাতে পারবে না, তার উপর সে কথা বলতে পারে না। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। পুত্রবধূ প্রয়োজন, আমার আর সাম্রাজ্যের প্রয়োজন নবাগত সুলতান এবং সম্রাজ্ঞী। মায়ের দিকে চেয়ে বলল, উত্তরাধিকার চাই এই মহল। পারবে না তুমি একটা পুত্র উপহার দিতে? আরো খানিক মাথা নুইয়ে নিল মায়রা। সুলতান শাহজাইন একই সাথে সুদর্শন এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তাকে বিবাহ করতে কোনো মেয়ে আপত্তি করবে না, বরং তার সফেদ মুখের মাঝে খোঁচা খোঁচা চাপ দাড়ি তার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তার পাগড়ির মাঝে লুকায়িত চুলগুলো আবেগ লেপে যায় প্রতিটি নারীর হৃদয়ে। তবে সবকিছুর মাঝেও কঠিন বাক্য একটাই, এই পুরুষ তার বড় বোনের স্বামী, বোনের কন্যার পিতা সে। শেহজাদি তানহা একটি প্রয়োজনে আমার কামরায় এসেছিল, তবে সে হুট করে এসব শুনে হনহনিয়ে চলে গেল সে। তার আম্মাজান একজন সুলতানা হয়ে কিভাবে এমন মানসিকতা রাখতে পারে? আম্মা সব সময় কন্যার তুলনায় পুত্রকে অধিক মূল্যায়ন করেছেন, এতে তার কোনো আপত্তি ছিল না। তা বলে জোর করে ভাইকে আবার বিবাহ দিয়ে উত্তরাধিকার আনতে হবে? আর তোহফা, ছোট্ট নিষ্পাপ শিশুটাকে সে কিভাবে তুচ্ছ করে দেখতে পারে? নিজের আমার সিদ্ধান্তে অত্যন্ত হতাশ সে। আশঙ্কায় পড়েছে সে নিজের ভালোবাসার মানুষটিকে নিয়েও। সেই মানব যার নিকট এখন পর্যন্ত নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেনি সে, তাকে নিয়ে আশঙ্কা। পিছেল হাসল সে। মানুষটা বুঝি কখনোই তার হবে না, নিজের হৃদয়ে স্থান দেবে না মহলের কোনো বাসিন্দাকে। মানুষে গমগম করছে নূরবাজার। দোকানিরা ব্যস্ত হয়ে পড়েছে ক্রেতাদের মন রক্ষার্থে। জানাব ধীরে ধীরে দোকানের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে, আর জোফিয়া ক্রেতা সামলাচ্ছে। জানাব সবসময় জোফিয়াকে এগিয়ে দেয় ক্রেতাদের সামলাতে। সে খুব কম কথা বলতেই অভ্যস্ত। অন্যদিকে জোফিয়া কথাবার্তায় বেশ পটু, তাই এদিকটা তাকেই দেখতে হয়। কিছুক্ষণ বিরতি পেয়ে নিচে পেড়ে রাখা মাদুরটায় পা ভেঙে বসে পড়ল জোফিয়া। জানাবের উদ্দেশ্যে শুধালো,
ঈদ আসতে আর কতদিন আছে বুবু? নরম কাপড় দিয়ে খেজুরের বয়ামটা পরিষ্কার করছিল জায়নাব। হঠাৎ বোনের কথাতে ভ্রু কুঁচকে তাকালো সে। তার বোন প্রতি বছরই ঈদের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে। প্রতি ঈদে সুলতানের মহলের অতিথি হয় তারা। শুধু তারা বললে ভুল হবে। রামান সাম্রাজ্যের প্রতিটা মানুষ ঈদের 3 মহলের অতিথি হয়। প্রতি ঈদে বিশাল আয়োজনের মাধ্যমে সুলতানের পক্ষ থেকে সবাইকে ভোজন করানো হয়। বয়ামটা রেখে বোনের পাশে মাদুরে বসল সে। বোনের উদ্দেশ্যে 2টো খেজুর এগিয়ে দিয়ে বলল, বেশি দেরি নেই তো আসতে, শীঘ্রই আসবে ঈদ উল ফিতর। এই তো রমজান মাস এলো বলে 2-1 দিনের মধ্যেই রোজা শুরু হবে। এবার বুঝি দেরি করছে আসতে? মন ভার করে বলল জোফিয়া। বড় বোনের নিকট থেকে মায়ের ন্যায় স্নেহ ভালোবাসা পেয়ে সেও বুঝি আহ্লাদি হয়ে উঠছে। অন্যদিকে জায়নাব, সে পৃথিবীর সবার সম্মুখে গম্ভীর এবং স্বল্পভাষী, অথচ ছোট বোনের নিকট সে এক মমতার প্রতীক। বয়সের পার্থক্যটা ভীষণ কম, তবুও কি নিদারুণভাবে সে মমতায় আগলে রাখে বোনটাকে। স্বামীর মৃত্যুর পর এমনভাবে নিজেকে আবৃত করে নিয়েছে যেন একটা মাছিও গলতে না পারে তারে পারে। অসাধারণ সুন্দর তার ব্যক্তিত্ব। জোভিয়া সে যেন রহস্যের মায়াজাল, যে জাল ভেদ করতে কারো পুরো জীবনই বুঝি লেগে যাবে। কঠোর এবং স্পষ্টভাষী সে, কিন্তু বোনের নিকট যেন গোলে মোম হয়ে যায়। বাইরে কারোর সঙ্গে কথা বলতে সে খুব একটা পছন্দ করে না, তবে ক্রেতাদের সাথে তার আচরণ অত্যন্ত ব্যবসায়িক। জানা পুনরায় কিছু বলবে, এমন সময় নিজের নিয়ম মাফিক সেখানে হাজির হয়ে যায় বণিক। দোকানের বাইরে থেকে খানিক উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলল, কেউ আছেন? মুখের ওপরের পর্দাটা ভালো মতো ঠিকঠাক করে উঠে দাঁড়ালো জোভিয়া। বিনয়ী কণ্ঠে বলল, জি বলুন, কি লাগবে? আসসালামু আলাইকুম। তৎক্ষণাৎ সালাম প্রদান করলো বণিক। ওয়ালাইকুম আসসালাম। সোজা দৃষ্টিতে চেয়ে আছে জোভিয়া। তার দিকে চেয়ে বণিক মুচকি হেসে বলল, খেজুর নিতে এলাম, রোজা তো এলো বলে। চুপচাপ ছোট বড় কিছু খেজুরের প্যাকেট এনে তার সামনে রাখলো জোভিয়া। অগোছালো ভাবে 2টো প্যাকেট তুলে নিল বণিক। মূল্য চুকিয়ে দেওয়ার পরেও একইভাবে দাঁড়িয়ে রইল সে। মায়া দৃষ্টিতে চাইল জোভিয়ার দিকে। ভারী অস্বস্তি বোধ করলো জোভিয়া। নিজের শক্ত দৃষ্টি খুব সন্তর্পণে লুকিয়ে নিল সে, কেননা এটা রোজকার রুটিন, আজ নতুন নয়। আর ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার এই বাজারের নিয়ম বহির্ভূত। সে গলা খাকারি দিয়ে বলল, আপনার আর কিছু প্রয়োজন আছে কি? ধ্যান ভাঙল বণিকের। হকচকিয়ে উঠল সে, ব্যস্ত স্বরে বলল, আমি যা কিনতে এসেছি তা কি দেবে তুমি? বড় কঠিন পাথরে তৈরি তোমার হৃদয়। হয়তো খানিকটা রাগান্বিত হলো জোভিয়া, তবে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখেই বলল, আপনি বোধহয় আপনার মূল্যবান সময় নষ্ট করছেন জনাব। মুচকি হাসল বণিক। মনে মনে কিছু একটা আওড়ে নিয়ে বলল, তুমি আমায় আবরার বলে সম্বোধন করতে পারো, অথবা জাওয়াদ। আমার নাম আবরার জাওয়াদ। বারবার তোমার মুখে এই জনাব শব্দটা ঠিক শোভা পাচ্ছে না। ধন্যবাদ, তবে ক্রেতার নাম ধরে ডাকা নূর বাজারের নিয়ম বহির্ভূত। আমি অত্যন্ত দুঃখিত। পুনরায় বলল জোভিয়া। মুচকি হাসি এখনো বজায় রয়েছে বণিকের ঠোঁট জোড়ায়। সে খানিক রসিকতার স্বরে বলল, আর কত এভাবে কাঠপুতলির ন্যায় আচরণ করবে কন্যা? বেরিয়ে আসো এই নিয়মের বেড়াজাল ছিন্ন করে। চলো দুজন হারিয়ে যাই কোনো দূর সাগরে। আপনার প্রয়োজন শেষ হয়ে থাকলে আপনি আসতে পারেন। অযথা ভিড় জমিয়ে অন্যান্য ক্রেতাদের বিরক্তি বা অসুবিধার কারণ হবেন না আশা করি। মুখের ওপর এভাবে নাকচ করে দিয়ে বেরিয়ে যেতে বলার পরেও মোটেও বিরক্ত বা রাগান্বিত হতে দেখা যায় না বণিককে, বরং তার ঠোঁটের অপূর্ব হাসিটুকু এখনো অক্ষত। সে দোকান ছেড়ে যেতে যেতে গলা উঁচিয়ে বলল, ভেবে দেখো কন্যা, এমন নির্মম হইও না এই আশিকের প্রতি। আবার আসবো আমি, অপেক্ষা করব অনন্তকাল। বাক্য সম্পূর্ণ করে সে চলে যায় নিজের জাহাজের দিকে। আর কতবার হৃদয়ের অনুভূতি ব্যক্ত করলে এই কন্যার হৃদয় গলবে? প্রণয়হীন এই জীবন কবে পাবে তার প্রণয় নিঃস্বাদ? নারীদের নরম মন বোধ হয় বড্ড কঠিন প্রতিচ্ছবি এঁকে দেয় প্রত্যেক প্রেমিক হৃদয়ে। ভারাক্রান্ত মন নিয়ে সে জাহাজে উঠে হারিয়ে যায় নদীর বুকে। নূরবাজারে টাঙানো শত শত রঙিন ছাউনিগুলো যেন হলপ করে বলতে পারে কাল সে আবারও ফিরে আসবে, আবার আসবে এই দোকানের সম্মুখে, ব্যক্ত করবে নিজের হৃদয়ের কথন। সেই একই জবাব পেয়ে সে আবারও হারিয়ে যাবে নদীর বুকে। সে চলে যেতে মাদুর ছেড়ে উঠে দাঁড়ালো জান্নাত। ইতিমধ্যে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে গেছে। জোভিয়া বিরক্ত হয় কিনা তার তা জানা নেই, তবে সে খুবই বিরক্ত এই আবরার জাওয়াদের উপর।
সে এক আতঙ্কের ন্যায় রোজ রোজ হাজির হয়ে যায়। সেই সময়টুকু জায়নাব মাদুরে বসেই কাটায়। মাঝে মাঝে তার মনের কোণে প্রশ্ন উকি দেয়, লোকটার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? রোজ একই উত্তর সে হজম করে নেয় কত সাবলীল ভাবে। তবে লোকটা সুদর্শন বটে, তার বোনের হৃদয় গলাতে তাকে আরো কাঠখড় পোড়াতে হবে। বেচারার ধৈর্য আছে বটে। হুট করেই বাজারময় চিৎকার চেঁচামেচি খানিক বৃদ্ধি পেল। দোকানিদের আতঙ্কিত স্বর শ্রবণগোচর হতেই ভ্রু কুঁচকালো জায়নাব। ঠাউর করতে পারল কি ঘটতে চলেছে। তখনই দূর থেকে নজরে আসলো 5 জন পুরুষ। তারা একসঙ্গে এগিয়ে আসছে তাদের দোকানের দিকে। দীর্ঘশ্বাস ছাড়ল জায়নাব। জোভিয়ার উদ্দেশ্যে বলল, আবার চাঁদা তুলতে এসে পড়েছে। এই জিদানের জন্য একটু বেঁচে কিনে খেয়েও শান্তি নেই। প্রত্যেক সপ্তাহ দলবল নিয়ে হাজির হয়ে যায় সকাল করে। খুবই অভদ্র একজন ব্যক্তি এই জিদান। কথা সম্পূর্ণ করার পরেও জোভিয়ার কোনো সাড়া শব্দ পেল না সে। দ্রুত তার দিকে তাকাতেই হতবাক হতে বাধ্য হলো। জোভিয়া মাদুরে বসেছিল মুখের পর্দা উঠিয়ে। প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার হতে হচ্ছে তাদের। তবে এখন আর স্বাভাবিক নেই জোভিয়া। অতিরিক্ত রাগের ফলে শক্ত হয়ে উঠেছে তার মুখভঙ্গি। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে সে। তার কাঁধে হাত রাখলো জায়নাব। হতবাক নয়নে শুধালো, তুমি আবার এমন রেগে যাচ্ছ কেন? দেখো, এই দোকানটাই আমাদের উপার্জনের একমাত্র উপায়। আমি চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। সামান্য অর্থের জন্য ঝামেলা করে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া জিদান প্রভাবশালী, তার পিতা মহলের উচ্চ পর্যায়ের কর্মচারী। তার সঙ্গে পেরে উঠবো না আমরা, উল্টো হারাতে হবে এই দোকানটা। শুনলই না যেন জোভিয়া। জিদান তার দলবল নিয়ে তাদের দোকানের সম্মুখে আসতেই শক্ত হয়ে উঠে দাঁড়াতে চাইল সে। খপ করে তার হাত চেপে ধরল জায়নাব। চোখের ইশারায় বুঝিয়ে দিল, বসে থাকো, আমি সামলাচ্ছি। এমন সময় বিশ্রী অঙ্গভঙ্গি করে ডেকে উঠল জিদান। কি গো দুই সুন্দরী, সামনে আসবে নাকি? তোমাদের সৌন্দর্য দেখে এবারের চাঁদাটা মাফও করে দিতে পারি। সামনে এসো, সামনে এসো, না হলে আমাকে আবার ভেতরে আসতে হবে। মাদুর ছেড়ে উঠে দাঁড়ালো জায়নাব। সালাম প্রদান করে বিনয়ী ভঙ্গিতে বলল, এ সপ্তাহে খুব একটা বেচাকেনা হয়নি ভাইয়া। যতটুকু হয়েছে আব্বাজানের ওষুধ কেনার পর সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। দয়া করে একটু সময় দিন, সামনের সপ্তাহে পুরোটা একেবারে দিয়ে দেব, কথা দিলাম। জায়নাবের আগাগোড়া পর্যবেক্ষণ করে নিয়ে শয়তানি হাসল জিদান। অতঃপর বিশ্রী ভঙ্গিমা করে বলল, তা আবার হয় নাকি সুন্দরী? গতর খানা তো ভালোই বানিয়েছ, এদিকে বিবাহও করছো না দুবোন। ব্যবসা নিশ্চয়ই ভালোই জমেছে রাতের বেলা। তা আমাকেও তো একটু সুযোগ দিয়ে দেখতে পারো। চাঁদা মৌকুফের সাথে বকশিসও পাবে। ঘৃণায় শরীর রেডি করে উঠল জায়নাবের। এত নোংরা মানসিকতা কারোর থাকতে পারে তা জানা ছিল না জায়নাবের। লজ্জায় ঘৃণায় কুকড়ে যাচ্ছে সে। যখন রকম নোংরা কথাগুলো বলেও দাঁত বার করে হাসছে জিদান। সাথে তাল মেলাচ্ছে তার দলবল। ইতিমধ্যেই ভিজে উঠেছে জায়নাবের নয়নজোড়া। টলমল দৃষ্টি লুকিয়ে দত্তের দাঁত চেপে সে কথাগুলো হজম করে নিলেও হুট করে উঠে দাঁড়ালো জোভিয়া। পর্দার আড়ালে তার হালকা বাদামি চোখ দুটো অগ্নি শিখার ন্যায় জ্বলে উঠেছে। আচমকা কেউ কিছু বুঝে ওঠার পূর্বে সে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল জিদানের গাল বরাবর। থাপ্পড়টা এতটাই জোরালো ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে ধরল জিদান। ধরে ফেললো তার সাথে ছেলেগুলো। অগ্নি দৃষ্টিতে ফিরে তাকালো জিদান। ভয়ে থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে জায়নাবের। জিদান হিংস্র হয়ে জোভিয়ার দিকে তেড়ে যেতে নিলে তাকে চেপে ধরে তার সাথে ছেলেগুলো। শোরগোলের লক্ষণ পেয়ে এতক্ষণে ভিড় জমে গেছে দোকানের সামনে। ছেলেগুলো জিদানকে সামলে নিয়ে স্বল্পস্বরে বলল, ভরা বাজারে কিছু করলে গর্দান নিয়ে নেবেন সুলতান। চারপাশে দেখুন কত লোকজন জড়ো হয়ে গেছে। জিদান চারপাশে নজর বুলিয়ে দেখলো ঘটনা সত্যি। এখানে কিছু করা যাবে না। তবে হার মানল না সে। সামান্য এক নারীর কাছে হার মানার পুরুষ নয় সে। যে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে এতদিন, তাদের একজনের কাছে হারবে সে? কখনো না। ভরা বাজারে এমন অপমান তাকে হিংস্র করে তুলেছে কয়েক গুণ। সে আক্রোশ ভরা দৃষ্টিতে চেয়ে হুমকির স্বরে বলল, হাজার মানুষের সাথে শুয়ে শুয়ে খুব গরম হয়েছে তোর শরীরে? জিহাদের গায়ে হাত তুলিস? তোর শরীরের সমস্ত তেজ আমি গুড়িয়ে দেব খুব তাড়াতাড়ি। তোদের দুটোকে যদি আমার পালঙ্কে না নিতে পারি তবে আমিও এক বাপের বেটা নয়। কথাখানা বলেই সে দলবল নিয়ে হনহন করে বেরিয়ে যায় বাজার থেকে।
ধীরে ধীরে কমে আসলো মানুষের জটলা। দোকানিরা নিজের দোকান ফেলে ছুটে এসেছিল, তাই আবারও হন্তদন্ত হয়ে ছুটল নিজেদের দোকানের দিকে। একই স্থানে ঠায় দাঁড়িয়ে ফুঁসছে জোফিয়া। রাগ হলো জাইনাবের। ভেজা কণ্ঠে কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে কে বলেছিল এত বাড়াবাড়ি করতে? বসে থাকতে বলেছিলাম না তোমায়? রাগ নিয়ন্ত্রণ করতে অক্ষম হলো জোফিয়া। কিঞ্চিত রাগান্বিত স্বরেই বলল, সবসময় কেন মুখ বন্ধ করে সহ্য করো এসব? কোথায় এত সাহস পায় ওই লোক? কিছু না বলাতে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ওর অভদ্রতা। বাড়াবাড়ি দেখেছো কি? যেই মুখে ও নোংরা শব্দগুলো উচ্চারণ করেছে সেই মুখ সেলাই করে দিলেও শান্তি পেতাম না আমি। বাস্তবতা বড় কঠিন জোবিয়া। মুখ থাকলেই সব কিছু বলতে নেই, তেমনি হাত থাকলেই তা যার তার উপর ওঠাতে নেই। হাত তোলার আগে অবশ্যই প্রতিপক্ষের শক্তি বিবেচনা করা উচিত। যে প্রতিবাদ অন্যায় রোধ করার বদলে অপরাধীকে খেপিয়ে তোলে, তাকে আরও বড় অপরাধ করার জন্য সেই প্রতিবাদের কি খুব প্রয়োজন জোবিয়া? তোমার উচিত নিজের অনিয়ন্ত্রিত রাগকে দমন করা। তার কথার পরিপ্রেক্ষিতে রাগ শূন্য হলো জোফিয়ার। শান্ত স্বরে বলল, দমন করব, কিন্তু দাফন নয় বুবু। যতবার জিদানের মতো মানুষের সম্মুখীন হব ততবার এই রাগ নতুন করে জন্ম নেবে। রাস্তার কুকুরের জন্য হয়তো দুইটা ধমকই যথেষ্ট, তবে মানুষের মাঝে মিশে থাকা কুকুররা মুখের কথার মূল্য দিতে জানে না। ভদ্রতার খোলস ছেড়ে এদের জন্য 1000 বার অভদ্র হতেও প্রস্তুত আমি। নিশ্চুপ থাকলো জানাব। সে যেন গভীরভাবে আভাস পাচ্ছে অনাগত কোনো ঝড়ে, যা দ্রুতই ধেয়ে আসছে তাদের দিকে। চিৎকার চেঁচামেচি করে শোরগোল বাঁধানোর মেয়ে সে নয়, তাই এই মুহূর্তে কঠিন নীরবতাকে বেছে নিল সে। নীরবতা রীতি টেনে পাশের দোকানের 3 বছরের বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল। সব ভুলে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেল জোফিয়া। দোকানে প্রবেশ করে মাদুরে বসে থাকা ছোট্ট ইয়ানা ছাড়া আর কাউকেই দেখতে পেল না সে। একই দোকান যে শূন্য। শাহিদা আপা বাচ্চা রেখে কোথায় গেছে? বাচ্চাটা মাদুরে বসে বসে হাত পা ছুঁড়ে কেঁদে চলেছে। দ্রুততার সাথে কোলে তুলে নিল সে। কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করার পর গিয়ে থামলো বাচ্চাটা। কান্নাকাটি থামিয়ে জোফিয়াকে আঁকড়ে ধরে পিট পিট করে চেয়ে আছে তার মুখের পানে। মুখের ওপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে মুচকি হাসল জোফিয়া। বাচ্চাটার নাম ইয়ানা। সেই দোকানের মালকিন শাহিদা আপার কন্যা। আপার স্বামী সুলতানের মহলের একজন স্বল্প বেতনভুক্ত সেবক। পানির পাত্র হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো শাহিদা। জোফিয়ার কোলে ইয়ানাকে দেখতে পেয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, যাক, বাঁচলাম। কখন এলে? কিঞ্চিত রাগান্বিত স্বরে জোফিয়া বলল, তোমার কেমন আক্কেল বলো তো আপা? ছোট বাচ্চাটাকে এভাবে একা রেখে কোথায় গিয়েছিলে? আর বলিস না, পানি ফুরিয়ে গেছিল। ইয়ানা ঘুমিয়েছিল, তাই দ্রুত পানি আনতে গেলাম। তুই তো জানিস গোটা বাজারের একদম শেষ প্রান্তে। দৌড়াতে দৌড়াতে গেছি আর এসেছি, এর মধ্যেই জনবা উঠে পড়েছে। হাঁপাতে হাঁপাতে বলল শাহিদা। এরপর থেকে পানির প্রয়োজন হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি এনে দিব। তবুও বাচ্চা ছেড়ে এভাবে যেও না কোথাও। ছোট বাচ্চাকে এভাবে একা রেখে যাওয়া মোটেই উচিত হয়নি তোমার। আচ্ছা বাবা, আচ্ছা। তুই বাচ্চাদের এত আদর স্নেহ করিস, অথচ বিবাহেতে রাজি হচ্ছিস না কেন বলতো? বিবাহের পরেও তো তোর সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হবে। তাকে আদর করবি, তার সাথে সময় কাটাবি, কত সুন্দর হবে, তাই না? ইয়ানাকে নিজের কাছে নিতে নিতে বলল শাহিদা। আচমকা বিষণ্ণতায় ছেয়ে গেল জোফিয়ার মুখখানা। হয়তো বিবাহের প্রসঙ্গ তোলার কারণে, অথবা পুরনো কোনো ক্ষত নতুন করে তাজা হবার কারণে। জোফিয়া গভীর কণ্ঠে বলল, সবার ভাগ্য তো আর এক হয় না আপা। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, তার মর্জিতেই সব হবে। কথা সম্পূর্ণ করে সে ঝড়ের গতিতে ত্যাগ করলো সেই স্থান। ফিরে আসলো নিজেদের দোকানে। আনমনে বসে কিছু একটা ভাবছিল জান্নাত। হঠাৎ জোফিয়ার আসার শব্দ পেয়ে মুখ তুলে তাকালো সে। বোনের বিষণ্ণ মুখ দেখে চমকালো সে। দ্রুত এগিয়ে এসে শুধালো, কি হয়েছে আমার বোনটার? বুবু, আমি বিবাহ না করলে কি বোঝা হয়ে যাব তোমাদের নিকট? এসব কি বলছো? তুমি কি জানো না আমাদের নিকট কতটা মূল্যবান তুমি? হাজার সুখের কিনারা তুমি আমাদের। এমন কথা আমরা মনেও আনতে পারি না। তুমি এটা কিভাবে বলতে পারলে জোভিয়া?
হতবাক নয়নে চেয়ে উত্তর দিল জান্নাত। দৌড়ে এসে তাকে জাপটে জড়িয়ে ধরল জোভিয়া। ক্ষীণ স্বরে বলল, সুলতান তো কথা দিয়েছিল সে বাজারের মাঝখানে একটা পানির কল বসিয়ে দিবে, এতে বাজারের সকলেরই সুবিধা হতো। এখনো কেন দিচ্ছে না তাহলে? তুমি কি জানো আজ চাহিদা আপা ইনায়াকে একলা ছেড়ে ওই শেষ প্রান্তে পানি আনতে গিয়েছিল। বাচ্চার কোনো ক্ষতি হলে কি হতো বলো তো? হ্যাঁ তাই তো, তার হয়তো স্মরণে নেই বিষয়টা। আমি বলি কি, তুমি তো কথাবার্তায় বেশ পটু, তুমিও একবার মহলে গিয়ে তাদেরকে বিষয়টা স্মরণ করিয়ে দাও। চিন্তিত ভঙ্গিতে বলল জান্নাত। তাকে ছেড়ে সরে দাঁড়ালো জোভিয়া। পানির পাত্রটা নিয়ে ঢকঢক করে 2 ঢোক পানি খেয়ে নিয়ে বলল, কখনোই না, অন্য কাউকে যেতে বলো, আমি কোথাও যাচ্ছি না। মহলে তো একদমই নয়। সুলতানের মহলে অতিথি আপ্যায়নের তোড়জোড় চলছে পুরো দমে। বিশাল আয়োজনের মধ্যে দিয়ে করা হচ্ছে অতিথিদের আপ্যায়ন। চারদিকে সকল সেবক সেবিকা নিজ নিজ কর্মে এতটাই ব্যস্ত যে চোখের পলক ফেলারও সুযোগ নেই তাদের। সুলতান মহলে নেই। সে আজমাইন মাহতাবকে সাথে নিয়ে পার্শ্ব সাম্রাজ্যে গিয়েছে ব্যবসায়িক চুক্তির ব্যাপারে আলোচনা করতে। এই সুযোগে মহলের বিশাল বৈঠকখানায় বৈঠক বসিয়েছে ওয়াসিফা সুলতান। সেখানে উপস্থিত আছেন সুলতান শাহজিল, শেহজাদি তানহা, এলিজা সুলতানের পিতা সুলতান ইহসান, মাতা মার্জিয়া সুলতান এবং বোন মায়রা সুলতান, সাথে রয়েছেন ওয়াসিফা সুলতান নিজেও। ছোট্ট তোহফা বসে আছে ফুপি জানের কোলে। ভাষা ভাষা চোখ দুটো দিয়ে সে ঘুরে ঘুরে দেখছে সবাইকে। শেহজাদি তানহা তার ভীষণ পছন্দের একজন মানুষ। বাবার পরে এই একজনের কাছে সে যথাযথ আদর পায়। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল নীরবে বসে থাকা মায়রার উপর। কৌতূহলী নয়নে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো কতক্ষণ। অতঃপর দূরে বসা সুলতান ইহসানের দিকে চেয়ে শব্দহীন হেসে উঠল। তার সঙ্গে তাল মিলিয়ে হাসতেন সুলতান ইহসান নিজেও। সকলের মনোযোগ আকর্ষণ করে ওয়াসিফা সুলতান বললেন, তাহলে আলোচনা শুরু করা যাক। সকলের সম্মতি নিয়ে সে বলতে শুরু করে, আজ এই পারিবারিক বৈঠকের মূল বিষয়বস্তু হলো সুলতানের বিবাহ। এলিজা সুলতানের মৃত্যু 2 বছর কেটে গেছে, তাই আমি চাইছি মহলের নতুন বেগম আনতে। তাছাড়া তোহফারও একজন মা প্রয়োজন। অন্যদিকে সাম্রাজ্য তার উত্তরাধিকার চাই, তার উপর আমার একমাত্র নাতনি তোহফা। তার তো জবান নেই, তাই তাকে দিয়ে সাম্রাজ্যের হাল ধরানো কোনো মতেই সম্ভব নয়। তাকে নিয়ে এই আশা করা বোকামি ছাড়া কিছু নয়। যে কথাই বলতে পারে না সে সাম্রাজ্য সামলাবে কিভাবে? তার পুত্র সন্তান আনতে হলে সেক্ষেত্রে অবশ্যই একজন বেগমের প্রয়োজন। সর্বদিক বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি শাহজাহানের আবার বিবাহ দেওয়া হবে। আগ্রহের সাথে বসে থাকা মানুষগুলো মুহূর্তে খানিক নড়ে চড়ে বসল। বিরক্ত হলো তানহা। সে পূর্বেই আন্দাজ করেছিল বৈঠকের কারণ এটাই হবে। সুলতান ইহসান আপত্তি করে বলে উঠলেন, কিন্তু সে যে তোহাফাকে নিজের কন্যার ন্যায় মূল্যায়ন করবে তার নিশ্চয়তা কি? আমার নাতনি তো আর হেলায় বেড়ে উঠতে পারে না। সে আমার কন্যার একমাত্র চিহ্ন। আমি এই প্রস্তাবে কখনোই সম্মতি দিতে পারি না। মার্জিয়া সুলতান অসন্তুষ্ট চিত্তে চাইল স্বামীর দিকে। তার বোধ হয় মোটেও পছন্দ হলো না বাক্যগুলো। ওয়াসিফা সুলতান পুনরায় বলে উঠলেন, সেই ব্যাপারটা মাথাতে রেখেই আমি প্রস্তাব রাখছি আপনার নিকট। আপনার ছোট কন্যা শেহজাদি মায়রাকে আমি পুত্রবধূ হিসাবে চাইছি। সে নিশ্চয়ই বোনের কন্যাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। আচমকা এমন প্রস্তাবে চমকে উঠলেন সুলতান ইহসান। হুট করে এমন প্রস্তাব আশা করেননি তিনি। নড়ে চড়ে বসলো মায়রা। কি হচ্ছে, কেন হচ্ছে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অসহায় তার মুখভঙ্গি। তানহা দাঁতে দাঁত চেপে বসে রইল তোহফাকে নিয়ে। সন্তুষ্ট হলো বুঝি একজন ব্যক্তি, সে হলো মার্জিয়া সুলতান। তার যুক্তি হচ্ছে বাইরের মেয়ে বেগম হয়ে আসার চেয়ে ঘরের মেয়ে আসা ভালো। আসলেই কি ভালো? প্রকৃতির এই নিষ্ঠুরতা বুঝি আর শেষ হবে না। ওয়াসিফা সুলতান পুনরায় বললেন, মায়েরাকে না পেলে অন্য কেউ বেগম হয়ে আসবে এই মহলে। কারোর মৃত্যুতে পুরো একটা সাম্রাজ্য থমকে যেতে পারে। তোহফার জন্য এটাই ভালো হবে যে সে তার খালামণিকে পাবে আম্মাজান হিসাবে। এখন সিদ্ধান্ত আপনার। সুলতান ইহসান মায়া মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করলো তোহফার দিকে। সে আপাতত তানহার কোলে বসে নিজের হিজাব ধরে টানটানি করছে। তোহফার মাঝে যেন এলিজাকে খুঁজে পায় সে। তার এলিজাও ছোটবেলায় ঠিক এমন ভাবেই হিজাব টানাটানি করত সারাক্ষণ। তার নাতনিটা এত ছোট বয়সে মাতৃহারা হয়েছে। এখন নতুন বেগম আসলে তার উপর বিশাল প্রভাব পড়বে। শাহজাইন প্রচন্ড ভালোবাসে এলিজাকে, এতে কোনো সন্দেহ নেই। তবুও দিন শেষে সে একজন পুরুষ, একজন সুলতান। তারও নিশ্চয়ই সঙ্গী প্রয়োজন। তার পুরোটা জীবন এখনো পড়ে রয়েছে।
আজ হোক কাল হোক কেউ না কেউ আসবেই তার জীবনে। সবকিছু চিন্তা ভাবনা করে সে অসহায় ভঙ্গিতে বলে উঠলেন, আমি রাজি এই প্রস্তাবে। আপনি কথা বলুন শাহজাহানের সঙ্গে। খুশি হলেন ওয়াসিফা সুলতান এবং মার্জিয়া সুলতান। তারা একত্রে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আলোচনার সমাপ্তি বুঝে উঠে গেলেন সুলতান শাহজিল। অপরদিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল মায়েরা। বড় বোনের স্বামীর সঙ্গে বিবাহ, দ্রুতই তার স্বামী হবে সে। নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে হবে তাকে। এ কি আদৌ সম্ভব? জানা নেই তার। কিঞ্চিত বিরক্ত হলো তানহা। কৌতূহলী হয়ে তার মুখের দিকে চেয়ে আছে তোহফা। বিরক্তি ভাব যেন হাওয়ায় উবে গেল তানহার। তোহফা ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো ছুঁয়ে দিয়ে মিষ্টি হাসল সে। ফুপিজানের হাসিতে খুশি হলো বোধ হয় তোহফা। নিজের ঠোঁট দুটো খানিক প্রসারিত করলো সে। হুট করে খুব কান্না পেল তানহার। তোহফা যদি কথা বলতে পারত, সে নিশ্চয়ই এখন জানতে চাইতো কার বিবাহের আলোচনা চলছে। কি বলতো সে তখন? তোমার পিতার বিবাহ, নাকি তোমার আম্মাজানের স্থান তোমার খালামণি পেতে যাচ্ছে এটা বলতো। নিষ্ঠুরে নিয়তি কি খেল খেলছে তাদের নিয়ে। উপরওয়ালা বুঝি এতটাই নারাজ তাদের প্রতি। তার আম্মাজান বুঝলো না নিজ পুত্রের ভালোবাসা। উত্তরাধিকার পেতে উতলা হয়ে উঠেছে সে, অথচ রামান সাম্রাজ্যের সুলতানের হৃদয়ের স্পন্দনের সাথে মিশে আছে একটি নাম, এলিজা সুলতান। ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করে মহলে ফিরেছেন সুলতান ও আজমাইন মাহতাব। পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু হবে হয়তো এখান থেকেই। পার্শ্ব সাম্রাজ্যের সুলতান উমার তার সন্ধির প্রস্তাব গ্রহণ করেছেন, তাই বেশ খোশ মেজাজেই মহলে ফিরেছেন তারা। সুলতান শাহজাইন মহলে প্রবেশ করতেই একজন সেবক এসে বার্তা দিয়ে গেল। আম্মাজান এক্ষুনি নিজের কামরায় ডেকেছেন তাকে। অবাক হলেন সুলতান। হঠাৎ এমন জরুরি তলব? তার অনুপস্থিতিতে কিছু ঘটেছে নাকি মহলে? মাহতাবকে তার কামরায় অপেক্ষা করতে বলে সে দ্রুত এগিয়ে গেল আম্মার কামরার দিকে। ওয়াসিফা সুলতানের কামরার সম্মুখে আসতেই পাহারারত সেবকগণ মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল। তাদের মধ্যে একজন উচ্চ স্বরে জানান দিল সুলতানের আগমন বার্তা। দ্বার খুলে দিল ওয়াসিফা সুলতানের খাস দাসী রেবেকা। অতঃপর দাঁড়িয়ে রইল কক্ষের এক কোণে। ওয়াসিফা সুলতান আয়েশি ভঙ্গিতে বসে আছেন নিজের পালঙ্কে। আমার গম্ভীর মুখভঙ্গিতে ভ্রুকুচকাল শাহজাইন। সে আন্দাজ করতে পারল মহলে কিছু ঘটেছে। উঠে দাঁড়ালেন ওয়াসিফা সুলতান। শান্ত স্বরে বললেন, এসেছো? বসো এখানে। বসবার প্রয়োজন নেই আম্মাজান। মাহতাবের সাথে জরুরি আলোচনায় বসতে হবে রক্ষীর খুনের ব্যাপারে। তাছাড়া সৈনিকদের বেতনটাও বাড়াতে হবে, সে ব্যাপারেও একটু আলোচনা করতে হবে। আপনি এত জরুরি তলব করলেন যে, কিছু কি ঘটেছে? বিরক্ত হলেন ওয়াসিফা সুলতান। ঝাঁঝালো স্বরে বললেন, সৈনিকদের বেতন বাড়ানোর কি দরকার? তাদের তো যথেষ্ট সুবিধা দেওয়া হচ্ছে। সে আপনি বুঝবেন না আম্মা। তারা নিজেদের প্রাণের বিনিময়ে সাম্রাজ্য রক্ষার ভার নিয়েছে, সে তুলনায় বেতনটা নেহাতি কম হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, যতটুকু বাড়ানো উচিত ঠিক ততটুকুই বাড়ানো হবে। সৈনিকদের বেতন বাড়ালে সুলতানের অর্থে টান পড়ে যাবে না? সে তুমি বাড়াতেই পারো, এই সাম্রাজ্যের সুলতান তুমি, তোমাকে তো আর বাধা প্রদান করা যায় না। আমার অভিমানী মুখের দিকে চেয়ে মৃদু হাসলেন সুলতান। এমন সময় ওয়াসিফা সুলতান বলে উঠলেন, তোমার এখন বিবাহ করে নেওয়া উচিত শাহজাইন। এলিজার মৃত্যুর 2 বছর হয়ে গেছে। এতটা সময় কি যথেষ্ট নয় নিজেকে সামলে নেওয়ার জন্য? চমকালো শাহজাইন। গায়েব হলো তার মুখের হাসি। সে হতবাক হয়ে শুধালো, এগুলো কি বলছেন আম্মা? আর কতবার বললে আপনি বুঝবেন? এলিজার স্থান অন্য কাউকে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। এসব বলে কেন আমাকে পুড়িয়ে ছাই করতে চান আপনি? বিচলিত হলো না ওয়াসিফা সুলতান। সে জানতো এমন উত্তরই আসবে তার নিকট থেকে। শাহজাইনের হতাশা আরো বাড়িয়ে দিয়ে তিনি বলে উঠলেন, সুলতানদের এভাবে এক নারীর জন্য জীবন বিলিয়ে দিলে চলে না। তোমার উপর পুরো একটা সাম্রাজ্য নির্ভর করে আছে। তোমার দায়িত্বের মাঝে কি পড়ে না এই সাম্রাজ্যকে তাদের পরবর্তী সুলতান উপহার দেওয়া? তারা কি তাদের সুলতানের কাছে চাইতে পারে না একজন সম্রাজ্ঞী? তাদের জন্য আমি এত কিছু করতে পারলে তারা কেন পারবে না এতটুকু আত্মত্যাগ করতে? সম্রাজ্ঞী তো তাদের এনে দিয়েছিলাম আমি, তাকে রক্ষা করতে পারেনি তারা। রইল পরবর্তী সুলতান। তোহফা তো আছে আম্মা, বংশ রক্ষার জন্য আমার হৃদয় ভাঙবেন না আম্মা? কাতর স্বরে বলল শাহজাইন। হার মানল না ওয়াসিফা সুলতান। পুত্রের করুণ মুখশ্রীতে গললে চলবে না আজ, তাকে কঠোর হতে হবে। সে কঠিন গলায় বলে উঠল, এসব যুক্তি দিয়ে তুমি আমায় বুঝাতে এসো না। তোহফার জবাব নেই, সে কি করে সাম্রাজ্যের ভার নেবে? তোহফারও আম্মার ভালোবাসা প্রয়োজন। বিবাহ তোমাকে করতেই হবে, নতুবা এই মহল ত্যাগ করতে বাধ্য হব আমি।
হতবুদ্ধির ন্যায় চাইল শাহজাইন, অতঃপর কঠিন স্বরে বলে উঠল, অন্যায্য আবদার করবেন না। আপনি চাইলে যেতেই পারেন, সে অধিকার আছে আপনার, বাধা দেব না আমি। তবে বিবাহ আমি কিছুতেই করব না। আর তোহফার জন্য তার পিতার ভালোবাসায় যথেষ্ট। উপরওয়ালা হয়তো তার ভাগ্য আম্মার ভালোবাসা রাখেননি, কিন্তু পিতার অজস্র ভালোবাসা রেখেছে। রাগান্বিত হলো ওয়াসিফা সুলতান, গর্জে উঠে বললেন, 2 বছর ধরে তোমার এসব তালবাহানা সহ্য করছি আমি, আর নয়। আজ আমার চলে যাওয়াতেও তোমার কিছু যায় আসে না। আমার আবদার অন্যান্য মনে হচ্ছে তোমার নিকট। তুমি কি জানো এলিজা ছাড়া তোমার দুনিয়া শূন্য, অর্থহীন হয়ে উঠেছে। আমি ভুল করেছিলাম তাকে পুত্রবধূ করে এনে রূপে গুণে পারদর্শী এবং বর্ষমর্যাদা দেখে এনেছিলাম, অথচ সে আমার পুত্রের উপর নিজের জাদু চালিয়ে দিল, বশ করে নিল। তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু আসলে তুমি বোকার স্বর্গে বাস করছো। তোমার শ্বশুর এলিজার পিতা ও কিন্তু 2 বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর এলিজার কথা ভেবে সে কি দ্বিতীয় বিবাহ করেনি? মায়েরার আম্মা মার্জিয়া সুলতান তো কখনো এলিজাকে কম ভালোবাসেনি। রাগান্বিত হলেও মায়ের ওপর কথা বলতে চাইল না শাহজাইন। কথায় কথা বাড়বে ছাড়া কমবে না। নীরব থাকাটাই সঠিক মনে হলো তার নিকট। তবে বেশিক্ষণ সেই নীরবতা স্থায়ী হলো না। ওয়াসিফা সুলতান অতি বিচক্ষণতার সঙ্গে শান্ত স্বরে বলে উঠলেন, আমি একজন কবিরাজকে চিনি যে বোবাদের চিকিৎসা করেন। তার কাছ থেকে চিকিৎসা নিয়ে বহু মানুষ নিজের জবান ফিরে পেয়েছে। বহুবার সে তার বিদ্যার প্রমাণ দিয়েছে। এমনকি সারা জীবন যে মানুষ কথা বলতে পারত না তাকেও কথা বলিয়েছে সে। কথাটা শ্রবণগোচর হতেই আগ্রহী হলো শাহজাইন। ব্যস্ত স্বরে শোধালো, তার ঠিকানা কোথায়, নাম কি? আপনি এতদিন বলেননি কেন? উত্তেজিত হইও না শাহজাইন, এতদিন স্মরণে ছিল না আমার, আজ মনে পড়ছে। ঠিকানাও বলবো তোমায়, তবে তার জন্য আমার কথা রাখতে হবে তোমাকে। তুমি বিবাহ করলেই আমি তার নাম ঠিকানা সব বলে দেব। এবার যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছালো শাহজাইন। কণ্ঠে দৃঢ়তা হারিয়ে গেল নিমেষে। সে কাতর গলায় বলল, তোফা আপনার নাতনি, সেটাকে ভুলে গেছেন আপনি? এমন নিষ্ঠুর বাক্য আপনার থেকে আশা করিনি আমি। তুমিও তো ভুলে গেছো আমি তোমার আম্মা জান, নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না। একজন সুলতানা হিসেবে সাম্রাজ্যের জন্য আমি এটুকু নিষ্ঠুর হতেই পারি। তুমি মৃত স্ত্রীর প্রেমে উন্মোদ হতে পারো, আমি নয়। আমার কথা শুনলে তুমি ঠিকানা পাবে, না হলে নয়। মায়ের কথায় হতবাক হওয়ার ওর সুযোগ পেল না শাহজাইন। সে স্পষ্ট অনুভব করছে বুকের ব্যথাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যন্ত্রণাটা জানান দিচ্ছে এই স্থান শুধুই তার বেগমের, তার এলিজার। আম্মা যতই ছলচাতুরি করুক না কেন, সে কিছুতেই বিবাহ করবে না। সে তো তার এলিজাকে কথা দিয়েছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হয়ে থাকবে। সে আজ নেই বলেই কি তাকে করা অঙ্গীকার অস্বীকার করবে? সে ভঙ্গ করবে নিজের ওয়াদা? কখনোই নয়। হনহন করে বেরিয়ে গেল মায়ের কামরা থেকে। হতাশার শ্বাস ফেলে পুনরায় পালঙ্কে বসলেন ওয়াসিফা সুলতান। নিজের কামরায় ফিরে শক্ত করে দাঁড় এঁটে দিলেন সুলতান। পাগড়িটা খুলে ছুঁড়ে ফেলে পালঙ্কে গিয়ে ধপ করে বসে পড়লেন। আগে থেকে সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন মাহতাব। তাকে এভাবে ফিরতে দেখে খানিক অবাক হলো সে। সামান্য কারণে তো সুলতান এমন আচরণ করেন না। সে এগিয়ে এসে শুধালো, আপনার রাগের কারণটা কি জানতে পারি মহামান্য? কাতর মুখখানা তুলে ধরলেন শাহজাইন। চোখ দুটোতে যেন তার হাজারো অভিযোগ, অথচ তা ব্যক্ত করবার মানুষটাই তো নেই। সে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি কি সত্যি অনুভব করতে পারছো না মাহতাব আমার এই মলিনতার কারণ? চিন্তিত হলো মাহতাব। কৌতূহলী হয়ে শুধালো, আবার আপনার বিবাহের কথা বলছেন তিনি? নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল শাহজাইন। কোনো উত্তর দিল না সে। এই প্রসঙ্গটাই যেন তাকে যন্ত্রণা দেয়। কষ্টের গভীর প্রলেপ লেপে যায়। তার অনুভূতি উপলব্ধি করতে সক্ষম হলো মাহতাব। পুনরায় শুধালো, শুধু কি এ কারণেই আপনার এই মলিনতা? না মাহতাব, আম্মা আমার ভরসা ডুবিয়েছে। সে নিষ্ঠুর হয়েছে। তোফার চিকিৎসা করতে পারবে এমন কবিরাজের খবর জানেন তিনি, অথচ আমি বিবাহ না করলে সে তার নাম ঠিকানা কিছুই বলবেন না। এ কেমন নির্মমতা বলো তো? তোফা তো তার একমাত্র নাতনি, তবে কেন এই কঠিন শর্ত? একজন সুলতান কি কাউকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারে না মাহতাব?